স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই প্রশ্ন করবেন, জি প্লিজ। শুনতে পাচ্ছি না। হ্যাঁ জি, প্রশ্ন করেন প্লিজ, প্রশ্ন করেন। স্যার গত ক্লাসের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ প্লিজ, প্রশ্ন করেন। স্যার গত ক্লাসে একটা কোশ্চেন ছিল যে আইডেন্টিফাই দা বাইপার্টাইট নাউন। জি স্যার আচ্ছা ওকে। বাইপার্টাইট নাউনটা আসলে বুঝলাম না, একটু যদি বলতেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। বাইপারটাইট, এখানে আমরা যখন বলি যে বাই, দেখবেন আপনি অনেক সময় আমরা বলি না বাইসিকল, মানে বাইসাইকেল যেটাকে বলি। বাই অর্থ হলো টু, বাই অর্থ হলো টু। আর পার্টাইট বলি না, পার্টাইট মানে পার্ট, পার্ট, তার মানে টু পার্ট, যেটা টু পার্ট থাকে। আপনি দেখেন টু পার্ট কোন জিনিসগুলো, যে জিনিসগুলো যেমন আমরা যখন প্যান্টস পরি বা ট্রাউজার্স পরি, এগুলো কিন্তু মানে দুটো পার্ট মিলে একটা হয়, মানে দুটো পায়েরটা মিলে একটা হয়। আবার আমরা যখন সানগ্লাস পরি, দুটো মিলে একটা হয়। আমরা যখন হেডফোন পরি, মানে আহ গতানুগতিক হেডফোনস যেগুলো, এটা দুটো মিলে দুকানে দিয়ে একটা হয়। সো এগুলোকে বলা হয় বাইপার্টাইট নাউন। ইংলিশে বাই মানে দুই, পার্টাইট মানে পার্ট, দুই পার্টের বিশিষ্ট নাউন, দুইটা মিলে একটা হয়। এরা জন্মগতভাবেই হলো প্লোরাল। যেমন আমি বলতে পারি জিন্স আর কস্টলি নাউএডেইস, আজকাল জিন্সের দাম খুবই বেশি। এখন আপনি যদি বলতে চান আমি একটি জিন্স কিনবো, আমি একটি জিন্স কিনবো, কিন্তু তো আমরা তো জানি জিন্স হলো প্লোরাল, মানে প্লোরাল নাউন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আই উইল বাই এ পেয়ার, এপিআরও, তখন এই এপিআরও টানতে হবে। বাইপার্টাইট নাউনের ক্ষেত্রে পার্টিটিভ এক্সপ্রেশন হিসাবে আমরা এপিআর আনি। এপিআর এখানে জুড়া না, দুইটা মিলে একটা। এপিআর অফ জিন্স, ঠিক আছে? এই এই জিন্স, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? জি স্যার, আরেকটা কোশ্চেন ছিল। শিওর। স্যার আর্টিকেলে তো আমরা সাধারণত জানি যে পদবী নামের পূর্বে আর্টিকেল বসে না। জি, পদবী তো একটা, নামের জি স্যার, তো একটা এমসিকিউ এ দেখছি স্যার, হি ইজ এ প্রিন্সিপাল অফ দ্য কলেজ। স্যার এখানে প্রিন্সিপালের আগে এ কেন হলো তাহলে? হি ইজ এ প্রিন্সিপাল অফ দ্য অফ দ্য কলেজ, কলেজ। তাই তো? জি স্যার। হি ইজ এ প্রিন্সিপাল, আচ্ছা ওকে। সাধারণত পদবী বলতে যে আর্টিকেল বসে না সেটা না, মানে পদবীর আগেই আর্টিকেল বসে, হ্যাঁ, পদবীর আগেই বসে। যেটা যদি হয় ধরেন প্রেসিডেন্ট, তারপরে প্রিন্সিপাল, সেক্রেটারি। আই মেট এ সেক্রেটারি ইয়েস্টারডে, আমি গতকাল একজন সেক্রেটারির সাথে হলো দেখা করেছিলাম। হুম। খুলন মানে যেটা হলো বলে যে কলন মানে দেখা করা, মানে ফর্মাল ইংলিশে দেখবেন যে এটাকে বলে কলন, সি এ ডাবল এন। যেমন ভ্লাদিমির পুতিন যখন আসবে বা যারা আসে, এক রাষ্ট্রনায়কের সাথে আরেক রাষ্ট্রনায়কের দেখা হলে ইংলিশে বলে খলন, ফর্মালি যেটা দেখা করা। তো হ্যাঁ, বসানো যায়, বসানো যায় না যে তা না, এটা বসে ইংলিশে ন্যাচারালি, এটা বসে। আবার মিস্টার মিসেস থাকলে বসে, যেমন এ মিস্টার স্মিথ কে মিস্টার ডে, হ্যাঁ, এরকম আসে, এটা বসে আপনার। এবং এগুলো হলো সোর্স বই থেকে নেওয়া। আপনি আপনি হলো আরো বিস্তারিত দেখতে পারেন। উম, আপনি এই বইটা দেখতে পারেন, অক্সফোর্ড গ্রামার অফ ইংলিশ, অক্সফোর্ড গ্রামার অফ ইংলিশ, হ্যাঁ, অক্সফোর্ড গ্রামার অফ ইংলিশ, অক্সফোর্ড স্যার গ্রামার। এই যে মাস্টার বইয়ে যে একটা রুলস দেখছিলাম, ওখানে হুম হুম, ছিল যে যেমন, ট্রানজিটিভ ভার্বের হ্যাঁ, অবজেক্ট কমপ্লিমেন্টের পদবী সূচক পদের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে না। আচ্ছা, যেমন এক্সাম্পল আছে কি ওখানে কোনো? হ্যাঁ, ওখানে দিছে যে মিস্টার সেন বিকেম প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এখানে আবার নো আর্টিকেল অ্যান্সারে দিছে। এটার কিন্তু একটা আরেকটা ঝামেলা। হচ্ছে এমসিকিউ হ্যাঁ, দেখলাম যে, আমাকে লেট মি এক্সপ্লেন। আপনি জি যে স্যার। প্রশ্নটা করেছেন এটা খুবই ডিপ লেভেলের একটা প্রশ্ন, হ্যাঁ। এটা আমরা প্রাইমারিতে আলোচনা করি নাই, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করেইছেন তাহলে আমি একটু আলোচনা করি। ওকে, ভার্ব আছে যেমন বিকাম, হ্যাঁ, বিকাম, গেট, এরকম এগুলো খুবই অ্যাডভান্সড নিয়ম।
আমি আগেই বলেছি যে আপনাদের একটা সেশনে আমাকে 3 থেকে 4টা টপিক ডিসকাস করতে হয়। সো আসলে একটা টপিক শেষ করতে মিনিমাম 3টা সেশন দরকার। একটা টপিক আমি যখন অফলাইনে মানে যখন পড়াই, সেটা ইন্টার হোক বা চাকরি প্রার্থী হোক, অ্যাডমিশন টেস্ট হোক, প্রতিটা সেকশন ধরে অ্যাডভার্ব সবচেয়ে কম, তাও 2 দিন যায়। যাই হোক, আপনারটা ব্যাখ্যা করছি। দেখেন, এই ব্যাখ্যাটা আমি পেয়েছি এ প্যাটার্ন অফ ইংলিশ গ্রামার বাই হর্নবি। হর্নবি কে? হর্নবি হলো লিখেছিলেন অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি। ওই যে ডিকশনারিটা লেখা, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, উনি মানে বলা যায় যে ফাউন্ডার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য ফাউন্ডার্স, একেবারেই ফাউন্ডার্স। আচ্ছা, ব্যাখ্যা করি যে বিকামের পরে যদি আপনার নর্মাল একটা পদবী বসে, নর্মাল, তাহলে এ এন বসতে পারে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন হি বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর, হি বিকেম এন ইঞ্জিনিয়ার। কারণ ইঞ্জিনিয়ার তো শত শত, ডক্টর তো শত শত হয়। কিন্তু যদি কোনো ইউনিক পোস্ট বোঝায়, ইউনিক পোস্ট, যেমন একটা প্রতিষ্ঠানের এমডি হবে একজন, একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে একজন, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে একজন, তখন সেখানে আর্টিকেল বসবে না। তখন হয়ে যাবে হি বিকেম প্রাইম মিনিস্টার, হি বিকেম প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট, হি বিকেম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আপনি বিস্তারিত জানার জন্য এই বইটা হয়তো বা গুগলে আপনি ইয়া করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এ প্যাটার্ন টু ইংলিশ গ্রামার, হর্নবি। হর্নবি, ওখানে বিস্তারিত আছে। হর্নবি, HORI। কিন্তু যখন কোনো আপনার ইয়া হবে না, ইউনিক পোস্ট বসাবে না, মানে বুঝাবে না, তখন আর্টিকেল বসতে পারে। যেমন আমি তো যদি বলে নিই যে আই মেট এ সেক্রেটারি, তাহলে কোন সেক্রেটারি? কিন্তু আমি যদি বলি যে হি বিকেম সেক্রেটারি অব দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হলেন, যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব তো একজনই থাকে, তখন বসবে না। ইজ দ্যাট ক্লিয়ার? খুব ডিপে চলে গিয়েছি আমরা। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ডিপ লেভেলের প্রশ্ন, এটা খুবই ডিপ লেভেলের। যদিও আমরা এটা চোখে দেখি না, এভয়েড করে চলি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি শুরু করব? জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা একটা প্রথমেই একটা সহজ টপিক দিয়ে শুরু করি, সেটা হলো অ্যাডভার্ব। এখন প্রথমে আপনারা মনে রাখবেন যে অ্যাডভার্ব হলো একটা মডিফাইং ওয়ার্ড, এটা একটু মনে রাখবেন। অ্যাডভার্ব হলো আপনার মডিফাইং ওয়ার্ড, এটা একটু মনে রাখবেন। অ্যাডভার্ব হলো মডিফাইং ওয়ার্ড। তাহলে আমরা কিন্তু আবার রিক্যাপ করছি। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, প্রোনাউন ইজ এ সাবস্টিটিউটিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড, অ্যাডভার্ব হলো মডিফাইং ওয়ার্ড। হ্যাঁ, এই 4টা বিষয় মনে রাখবেন, 4টাই এমসিকিউ আকারে আসে। হুম। আম, তারপরে হলো আসে যে নিচের কোনটা কোন ধরনের মানে অ্যাডভার্ব, এটা বিগত বছরে এসেছে। আপনাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম, আমাদের যে একটা সেশন 1 হয়েছিল, ওই সেশনে বলেছিলাম যে এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হয় সেটা কিন্তু না। এলওয়াই ছাড়া বহুত শব্দ ইংলিশে রয়েছে যেগুলো অ্যাডভার্ব। তাহলে আপনি বাক্যে তার অবস্থান থেকে অ্যাডভার্ব চিহ্নিত করবেন। দেখেন, আমরা যে 3টার কথা বলি, যে অ্যাডভার্ব অফ টাইম, দেখেন যেমন নাও, বিফোর, লেটলি। লেটলি অর্থ, শব্দের অর্থ কিন্তু দেরিতে না, সাম্প্রতিক। এই বিষয়টা এটা একটু মনে রাখবেন। লেটলি শব্দের অর্থ সাম্প্রতিক, সাম্প্রতিক মানে রিসেন্টলি, ঠিক আছে? ডেইলি, সুন, এগুলো হলো অ্যাডভার্ব, এগুলো হলো আপনার অ্যাডভার্ব। আরেকটা নোট দিয়ে রাখি যে অ্যাডভার্বকে মূলত অ্যাডভান্স গ্রামারে বলা হয় অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বকে মূলত বলি আমরা অ্যাডভার্বিয়ালস, যেটার ভিতরে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে, অ্যাডজাংস থাকে, ডিসজাংস থাকে, সাবজাংস থাকে, কনজাংস থাকে। এই কনসেপ্টটা বিশাল। মানে আমি আপনাদের প্রাইমারি সুবিধার জন্য অ্যাডভার্ব লিখেছি, তা না হলে আমি অ্যাডভার্বিয়ালি লিখতাম। তো এত ডিপ থেকে প্রশ্ন আসবে না। যাই হোক, আপনি অ্যাডভার্ব অফ টাইম কয়েকটা মনে রাখবেন, জাস্ট একটু এক নজরে পড়বেন। তারপরে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, মানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কয়বার ঘটেছে, এটা কিন্তু মাঝে মাঝে আসে, যে ডেইলি, উইকলি। এটা এটা কোন ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি? তাহলে আপনি এটা পরীক্ষায় দিবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। পরীক্ষায় যেটা বেশি আসে এটা একটু মনে রাখবেন। হোম, হোম, এটাকে কিন্তু আমি মার্ক করে দিয়েছি, হোম। হোম শব্দটা কিন্তু অ্যাডভার্ব। এর আগে যদি আমরা কোনো কিছু বসাই, হোমের আগে কোনো কিছু বসালে তখন সেটা নাও, আদারওয়াইজ অ্যাডভার্ব। কিন্তু কথা আছে, দেখেন এটা অনেক ডিপ লেভেলে। যেমন আমি বলতে পারি বি এট হোম, বি এট হোম মানে বাড়িতে থাকা, আই এম এট হোম। তখন প্রেপোজিশনের পরে তো একটা শব্দ থাকলে নাও, তাহলে হোমটা নাও।
আবার স্টে এট হোম, আমরা বলি স্টে এট হোম, তখন প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন, তাহলে হোম এই বাক্যে কিন্তু নাউন, এটা কিন্তু মনে রাখবেন, এটা খুবই ফ্রিকুয়েন্ট প্রশ্ন। কিন্তু আপনি যখন বলবেন আই এম গোয়িং হোম, মানে আই এম গোয়িং হোম, তখন কিন্তু টু বসছে না, দেখেন আমি কিন্তু টু বলতেছি না, ন্যাচারাল ইংলিশে আই এম গোয়িং হোম, তখন এই হোমটা ভার্বকে মডিফাই করে, ঠিক আছে, তখন এই হোমটা ভার্বকে মডিফাই করছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আপনি এটা মনে রাখবেন যে যখন গো কাম এর পরে, অর্থাৎ সহজে মনে রাখবেন যে হোম যখন একা বসবে, হ্যাঁ, গো কাম ভার্বের পরে গো অথবা কাম, আপাতত এই দুইটাই মনে রাখেন, তখন এটা অ্যাডভার্ব। কিন্তু এটার আগে যদি কিছু বসে, যেমন আমি বলতে পারি আই এম আপনার গোয়িং টু হিজ হোম, গোয়িং টু হিজ হোম, এই দেন হিজ, এখন আমি তো জানি হিজ একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হিজ, হিজ হোম, এটা এইচ লেখা কিন্তু, হ্যাঁ, তখন দেখেন এদেন হিজ, হিজ তো পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে কি হয়, নাউন, তাহলে এটা কিন্তু নাউন হয়ে যাবে, এটা একটু মনে রাখবেন, এই জন্য এটা একটু বিস্তারিত আলোচনা করলাম। অ্যাডভার্ব অফ ম্যানার ম্যাক্সিমামই আপনার এলওয়ে থাকে, হ্যাঁ, ওয়েল ছাড়া। তারপরে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা পড়ে নিবেন। অ্যাডভার্ব অফ নেগেটিভ অ্যাডভার্ব, আবার অনেক সময় বাক্য আসে যে হি ইজ নট প্লেইং, হি ইজ নট প্লেইং, নট কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটাও পরীক্ষায় এসেছে, আমি দেখেছি, তাহলে আপনারা এটা অ্যাডভার্ব দিয়ে আসবেন, ঠিক আছে, এটা একটু কেয়ার করবেন। তাহলে এগুলি একটু মনে রাখবেন, অ্যাডভার্ব আরো অনেক ধরনের আছে, কিন্তু এর বাইরে আপনাদের প্রাইমারিতে আসবে না, আরো 4-5 ধরনের আছে, সেটা আমি এক্সক্লুড করে দিয়েছি, ইনক্লুড করি নাই। তারপরে কম্পারিজন অফ অ্যাডভার্ব, যেমন আমরা গত ক্লাসে পড়েছিলাম কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, আপনারা মনে রাখবেন যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভসও হয়, আবার কম্পারিজন অফ অ্যাডভার্বও হয়, অ্যাডভার্বেরও কম্পারিজন হয়, ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবেন। তাহলে একই সূত্র, একই এক অক্ষর বিশিষ্ট বা উচ্চারণ বিশিষ্ট ওয়ান সিলাবিক বা মনোসিলাবিক বলে এটা ইয়ার ইএসটি যোগ হয়, ফার্স্টটা ফার্স্টেস্ট, সুন সোনার সুনেস্ট। আর যদি দুই অক্ষর বিশিষ্ট হয় সুইফটলি, তখন হয়ে যাবে মোর সুইফটলি, মোস্ট সুইফটলি। এটাই জাস্ট একটু পড়বেন। অনেক সময় আপনারা বলতে পারেন যে স্যার এই শীটগুলি তো ইংলিশে লেখা, এগুলো একটু বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটু অ্যাডমিট যে একটু ব্যস্ততার কারণে এগুলো বাংলা করা যাচ্ছে না, কারণ এই অনলাইন ভিত্তিক এগুলো আমার হলো প্রথম লেকচার সেশন তৈরি করা, তো আসলে এতটাই ব্যস্ত থাকি অনেক কাজে, সো আসলে এগুলো বাংলা করা যায় না, কিন্তু আমি প্রচুর এক্সাম্পল এড করে দিচ্ছি। আর ক্লাসে তো বাংলা আমি বলছি, এখানে তো আমি ইংলিশ বলছি না, তো আশা করি আপনারা এই বিষয়গুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সুইফটলি, মোর সুইফটলি, মোস্ট সুইফটলি, জাস্ট এটা মনে রাখবেন। আপনারা যেটা মনে রাখবেন, এটা হলো এই পার্টটা, গত ক্লাসের মতো বলছি যে ব্যাডলি ইল আসবে, যে এটার কম্পারেটিভ ফর্ম কি, ওয়ার্স, সুপারলেটিভ ওয়ার্স্ট। তারপরে ধরেন আসলো যে লেট, এর কম্পারেটিভ ফর্ম কি, লেটার, সুপারলেটিভ ফর্ম কি, লেটেস্ট, ঠিক আছে, জাস্ট এগুলো একটু মনে রাখবেন, এগুলোর কিছু না, যে মাচ, মোর, মোস্ট, তে মাচের কম্পারেটিভ ফর্ম কি, মোর, তারপরে হলো সুপারলেটিভ ফর্ম কি, মোস্ট, এগুলো জাস্ট শুধু হলো মনে রাখবেন, হ্যাঁ। আর হলো স্যার কিছু, কে যেন আঁকা আঁকি করতেছে বাহির থেকে, মানে স্টুডেন্টদের মধ্যে। এখানে তো আঁকাআঁকি করার, হোস্ট ছাড়া তো করা যাচ্ছে না। হ্যাঁ, রাইট, মাঝে মাঝে আঁক চলে আসছে, এক্স্যাক্টলি। আচ্ছা, ওকে। পরে আরেকটা বিষয় মনে রাখবেন আপনারা, দেখেন এখানে এজ, অ্যাডভার্ব এজ, আমরা আগে বলেছিলাম যে শি ইজ, ধরেন এই বাক্যটা একটু বোঝানোর চেষ্টা করছি, শি ইজ এজ বিউটিফুল, বিউটি, বিউটিফুল এজ, এজ হার। এখন আমরা বলেছিলাম গত ক্লাসে এজ এর মাঝে অ্যাডজেক্টিভ বসে, আজকে বলতেছি এজ এজ এর মাঝে অ্যাডভার্ব বসে, এটা কিভাবে বুঝবেন? দেখেন আগে কিন্তু একটা লিঙ্কিং ভার্ব রয়েছে, লিঙ্কিং ভার্ব কি, বি, বিকাম, রিমেন, স্টে, এপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট, এগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে, বি মানে কি, এম ইজ আর ওয়াজ ওয়্যার, শি ইজ বিউটিফুল, আমি বলতেছি সে তার মতোই সুন্দর, এটা যেহেতু লিঙ্কিং ভার্ব, এই জন্য এজ এর মাঝে
অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু আপনি দেখেন এখানে ওয়ার্ক, এটা একটা মূল ভার্ব বা অ্যাকশন ভার্ব। এই জন্য এই যে যে এজ এজ এর মাঝে যে হার্ড আছে, এটা হয়ে যাবে অ্যাডভার্ব। আপনি কিন্তু এটা মনে রাখবেন, ঠিক আছে? এইভাবে আপনারা আইডেন্টিফাই করবেন যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। এজ এর মাঝে থাকলেই যে অ্যাডজেক্টিভ হবে তা না। আপনারা এর আগে দেখবেন কোন ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব থাকলে অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্ব না থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। লিঙ্কিং ভার্ব 11টা, জাস্ট আপনারা অনেকগুলো আছে, আপনারা 11টা মনে রাখবেন। ক্লিফটোফেল থেকে পড়ে নিতে পারেন, অথবা আমিও লিখে দিয়েছি, ওখান থেকে আপনি এটা মুখস্থ করে নিতে পারেন। যাই হোক, এখন আমরা চলে আসতেছি পজিশন অফ অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। এখন পজিশন অফ অ্যাডভার্ব আপনাদেরকে একটা টিকা দিয়ে রাখি যে অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে। এর বসার কোনো ফিক্সড কোনো নিয়ম নেই আসলে। ওটা শুরুতে বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, শেষে বসতে পারে, সবখানেই বসতে পারে। কিন্তু আমরা জাস্ট একটা নিয়মের জন্য জাস্ট একটা মানে পরীক্ষার উপযোগী কিছু একটা পড়া পড়ি। দেখেন রুল ওয়ানে কিছু অ্যাডভার্ব রয়েছে, যেমন অলওয়েজ, অকেশনালি, সেলডম, জেনারেলি, ফাইনালি, অলমোস্ট, এই যে কতগুলো রয়েছে, নেভার, জাস্ট, অফটেন। এগুলি কি করে, এইগুলি যখন একটা ভার্ব থাকে, দেখেন এই বাক্যে মূল ভার্ব কিন্তু হ্যাজ, হ্যাঁ একটা ভার্ব থাকবে। আবার ধরেন এই বাক্যের মূল ভার্ব কিন্তু গো, এই বাক্যের মূল ভার্ব কিন্তু কামস। যখন একটা ভার্ব থাকবে তখন এরা ভার্বের আগে বসে, এই শব্দগুলো ভার্বের আগে বসবে। যেমন আপনি হি হ্যাজ অফটেন এ ন্যাপ এইরকম দিলে হবে না। দে গো রিয়ালি টু দ্য সিনেমা দিলে সাধারণত ইংলিশে এগুলো বসে না। তাহলে দে রিয়ালি গো টু সিনেমা, জাস্ট এটা মনে রাখবেন। দিস ইজ নট ইম্পর্টেন্ট, বাট পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তারপরে দ্বিতীয় রুলটা বলেছি যে বি ভার্ব, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। হ্যাঁ, বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো থাকলে এরা আবার একটু পরে বসে। যেমন টম রিয়ালি ইজ লেট না, টম ইজ রিয়ালি লেট, দে আর নেভার লেজি। তার মানে আপনি মনে রাখবেন বি ভার্বের ক্ষেত্রে এই যে উপরে রুল এগুলো আছে, এরা পরে বসে। হ্যাঁ, আর অন্য ভার্ব থাকলে তারা আগে বসে। তারপরে আপনারা একটু মনে রাখবেন যে যদি দুইটা ভার্ব থাকে, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মূল ভার্ব, তখন এরা মাঝে বসে। সাধারণত অ্যাডভার্বের নিয়মটা একটু এরকম যে হি হ্যাজ জাস্ট গন হোম, অথবা হি হ্যাজ অলরেডি রিচ ঢাকা। তখন কিন্তু আমরা দেখি দেখি যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব এর মাঝে আমরা এগুলো বসাই। এগুলো সবচেয়ে বেশি আসে হ্যাজ মানে জাস্ট নাও, অলরেডি, এই দুইটা একটু বেশি বেশি আসে। হুম। কথা হচ্ছে এই যে ভিডিওটা আপনার ইয়া করে দেন, এমডি তানভীর হোসেন ভাইয়া, মিউট করে দেন। আচ্ছা, রুল 5 নম্বরের দিকে আপনারা একটু নজর রাখেন। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল এমপিটি। এটা থেকে যে কতবার প্রশ্ন এসেছে অনলি গড নোস। এমপিটি মানে ম্যানার, এমদা হলো ম্যানার। হ্যাঁ, এখানে লেখা আছে আপনার ম্যানার। আমি যদি এটাকে হাইলাইট করি, দেখেন এখানে কিন্তু ম্যানার, প্লেস, আর হলো এখানে আপনার টাইম। হুম, তার মানে এমপিটি কি, এম হচ্ছে ম্যানার, টিতে হলো প্লেস, টিতে হলো টাইম। এমপিটি ম্যানার, প্লেস, টাইম। তাহলে ম্যানারের সাথে জড়িত কিন্তু আপনারা মনে রাখবেন যে ম্যানারের সাথে জড়িত হাউ, ম্যানারের সাথে জড়িত কি হাউ, প্লেসের সাথে জড়িত হলো হোয়ার, আর টাইমের সাথে জড়িত তো আমরা জানি হোয়েন। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। এখন এটা কেন লিখেছি, যখন বাক্যে পরপর 3টা অ্যাডভার্বিয়াল বসাবো তখন এই সিরিয়াল মেনটেন করতে হয়, আগে পরে বসালে হবে না। যেমন ধরেন এটা এই এই এক্সাম্পলটা আমরা দেখি। এনি ডান্স, সে নেচেছিল বিউটিফুলি, সুন্দর করে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। কোথায় নেচেছিল, হোয়ার, ইন দ্য অডিটোরিয়াম। কখন নেচেছিল, ইয়েস্টারডে, গতকাল। পরীক্ষায় আসবে এনি ডান্স বিউটিফুলি ইয়েস্টারডে ইন দ্য অডিটোরিয়াম, অথবা এনি ডান্স ইন দ্য অডিটোরিয়াম ইয়েস্টারডে বিউটিফুলি, এভাবে আসতে পারে। কিন্তু আপনারা এই এমপিটিটা মনে রাখবেন, একই বাক্যে যখন 3টা থাকবে তখন আপনারা এই এমপিটি ম্যানার, প্লেস, টাইম, এটা মানে পরপর বসাবেন, ঠিক আছে? অন্তত ম্যানারটা আপনারা ধরতে পারবেন, ম্যাক্সিমাম এলওয়াই থাকে। আর যদি ম্যানার না থাকে তখন প্লেস এবং টাইম বসবে। দেখেন আই সো এ ফিল্ম অন টিউসডে ইভিনিং। হ্যাঁ, টিউসডে ইভিনিং লাস্ট উইক। অথবা যদি এই এক্সাম্পলটা নেই, রাজু ওয়ার্ক হার্ড, কিরকম প্রশ্ন করেছিল, হার্ড। কোথায়, ইন দ্য অফিস। কতক্ষণ, মোর দেন 9 আওয়ার্স। তো আপনারা শেষের 3টা এক্সাম্পল একটু ভালো করে পড়বেন, এটা খুবই খুবই কমন, জাস্ট
এটা মনে রাখবেন। এই নাম্বারটা তেমন কিছু না, জাস্ট একটু পড়ে নিবেন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এটা সাধারণত বি ভার্বের পরে বসে, অথবা দুইটা ভার্ব থাকলে একই একই মাঝে বসবে, এই নেভার গুলো মাঝে বসে যাবে। এটা পড়া মাত্রই আপনারা বুঝতে পারবেন, অথবা ইয়া দিবেন। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে রুল 7 যখন হাউ দ্বারা শুরু হবে, হোয়াট দ্বারা না, আপনারা জানেন যে হাউ দ্বারা শুরু হলে তখন এরপরে অ্যাডজেক্টিভ বসে, যেমন হাউ বিউটিফুল ইট ইজ। কিন্তু আমরা যখন ভার্ব বসাবো, ভার্ব দেখেন ইউ ওয়ার্ড, হাউ বিউটিফুল ইট ইজ, এটাতে তো বি ভার্ব রয়েছে ইজ, হাউ বিউটিফুল ইট ইজ, ইজ হলো লিঙ্কিং ভার্ব, এই জন্য বিউটিফুলি বসবে না, অ্যাডভার্ব বসবে না। কিন্তু আমরা যখন অন্য ভার্ব বসাবো, যেমন সে অনেক পরিশ্রম করে, সে কতই না পরিশ্রম করে, সে কতই না সুন্দরভাবে গান গায়, তখন এই যে সিংস ওয়ার্ড, তখন আমরা কিন্তু অ্যাডভার্ব বসাচ্ছি। এটা কিন্তু একটু মনে রাখবেন, এটা এইগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল, যে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসে বসে লিঙ্কিং ভার্ব থাকলে, অ্যাডভার্ব বসে কখন, যখন অন্য ভার্ব থাকবে, ঠিক আছে। তারপরে সাম স্পেশাল রুলস অফ অ্যাডভার্ব, এটা আমি অনেকবার আলোচনা করেছি এরকম, যেমন পরীক্ষায় আসলো এটা এবং আসে, হি বিহেভ, ধরেন এটা অনেকবার এসেছে, এটা অনেকবার এসেছে হি বিহেভ ফ্রেন্ডলি। এখন আমাকে কেউ বলেন এই বাক্যটা শুদ্ধ নাকি ভুল। ইফতিয়া খাতুন, আপনি ওই স্ক্রিনে আঁকাকি করবেন না, হ্যাঁ। আচ্ছা, কেউ আমাকে বলেন এই বাক্যটা শুদ্ধ নাকি ভুল, হি বিহেভড ফ্রেন্ডলি, শুদ্ধ নাকি ভুল, কেউ একজন বলেন। কেউ একজন বলেন আমাকে এটা। স্যার এটা ভুল। আচ্ছা, তাহলে এটা শুদ্ধ মানে ভুল কেন? স্যার হি বিহেভড ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এই টাইপের হবে মেবি। রাইট, হবে, কিন্তু এটা ভুল কেন? হ্যাঁ ঠিক আছে, আপনারটা শুদ্ধ, মানে উত্তরটা ঠিক হয়েছে, কিন্তু এটা ভুল কেন? আচ্ছা, ব্যাখ্যা করছি। এটা ভুল কারণ হলো বিহেভ, এটা তো লিঙ্কিং ভার্ব না। এইভাবে আমরা একটু শিখি, কারণ এটা তো লিঙ্কিং ভার্ব না। আপনি মনে রাখবেন যে এই যে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হলো একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি ফ্রেন্ডলি হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা শুধু মডিফাই করবে লিঙ্কিং ভার্বকে, যেহেতু বিহেভড একটা অ্যাকশন ভার্ব বা অন্য ধরনের ভার্ব, সেই জন্য এখানে ফ্রেন্ডলি দিলে হবে না, কারণ ভার্বের পরে তো অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভ বসলে হবে না। তো সহজ কথা হলো এই যে রুল 1 নাম্বার, মানে রুল 1 নাম্বারের মূল কথা হলো যেই সব অ্যাজেক্টিভের শেষে, যেমন দেখেন কাওয়ার্ডলি, ফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি, জেন্টেলম্যানলি, হেভেনলি, কিংলি, এরকম অনেক রয়েছে, ঠিক আছে। যে সব অ্যাজেক্টিভের শেষে অ্যালয় রয়েছে, তারা যখন বি ভার্ব ছাড়া, বি ভার্বটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এম ইজ আর বি বিকাম রিমেন স্টেপ এর সিম সাউন্ড ফিল লোক ইসমেন্টিস। তাহলে সহজ করে বলছি, ভার্বের পরে বসে অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসে অ্যাজেক্টিভ। সো এটা লিঙ্কিং ভার্ব না। আচ্ছা ইফতিয়া খাতুন, আপনি হলো স্ক্রিনে আঁকাবেন না তো, বিহেভের পরে এটা তো আমাদের হলো অ্যাডভার্ব বসবে, কিন্তু এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এগুলোকে আমরা আমরা কিভাবে অ্যাডভার্ব বানাইতে পারি? দেখেন অ্যাডভার্ব বানানোর নিয়ম হলো, এগুলোর সাথে আমরা ইয়া বসাবো, এখানে কিন্তু লেখা আছে, এদের ফ্রিজ ফ্রিজ লেখা আছে। আমরা ফ্যাশন, ম্যানার, ওয়ে ব্যবহার করব। ফ্যাশন, ম্যানার, ওয়ে, এর আগে কি স্ট্রাকচারে বসাবো? ইন, ইন এ প্লাস এই শব্দটা প্লাস হলো মানে ওয়ে বা ফ্যাশন দিবেন। যেমন ইন এ ফ্রেন্ডলি ওয়ে, দেখেন হি স্মাইলড এট মি ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ফ্রেন্ডলি দিলে হবে না। শি ওয়েভড হার হ্যান্ডস ইন এ লাইভলি ফ্যাশন, লাইভলি হলো অ্যাডজেক্টিভ, লাইফ প্লাস এলওয়াই, এটা হয়ে যায় লাইভলি। তো এই বিষয়গুলো মনে রাখবেন, এগুলো একই সাথে কিন্তু অ্যাডজেক্টিভ। জেন্টেলম্যানলি, আনফ্রেন্ডলি, লিজারলি, এগুলো যদি পার্ট অফ স্পিচ আসবে তাহলে কি এটা? অ্যাডজেক্টিভ। আর এটা যদি বাক্যে আমার মতো এইরকম দিয়ে দেয় কোনো একটা বাক্য, তাহলে মনে রাখবেন এটা ভুল, তাহলে এটাকে ইন এ ফ্যাশন, ম্যানার, ওয়ে এগুলো বসাতে হবে, হ্যাঁ এগুলো একটু মনে রাখবেন। 2 নম্বরটাই জাস্ট বলছি, এটা একটু কঠিন নিয়ম, দরকার নেই। তারপরে একটু দেখাচ্ছি যে কিছু অ্যাডজেক্টিভ আছে, আপনার দেখেন যে কিছু শব্দ আছে, এরা এলওয়াই ছাড়াও অ্যাডভার্ব, এলওয়াই সহ অ্যাডভার্ব, মানে এরা ডাবল অ্যাডভার্ব, এক কথায় সহজে। তো তখন এরা হলো কি করে, মূল ভার্বের পরে বসবে, মানে মূল ভার্বের পরে
এলওয়াই ছাড়াটা বা এলওয়াই যুক্তটা দুটোই বসানো যায়। আপনারা একটু বাক্য থেকে দেখেন, আমি যদি বাক্যটা আরো একটু বড় করে নিই, দেখেন এখানে যে হি রেন কুইকলি, ঠিক আছে, যদি আমি একটু হাইলাইট দিই এখানে দেখেন আপনার হি রেন কুইকলি, তাহলে রেন এর পরে কুইকও বসানো যায়, কুইকলিও বসানো যায়। অন দ্য ফ্লিপ সাইড, যখন আপনি এলওয়াইটা বসাবেন তখন শুধু ভার্বের আগে বসবে। এই দেন এলওয়াই যুক্তটা বসাইলে তখন কিন্তু ভার্বের আগে বসতেছে, ভার্বের আগে। তার মানে ভার্বের পরে এলওয়াই যুক্ত এলওয়াই ছাড়া দুটোই বসানো যায়, কিন্তু ভার্বের আগে বসালে শুধু এলওয়াই বসে, এটা একটু মনে রাখবেন। 3 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, একটু ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই স্ক্রিনে উনি আঁকিয়েছেন, উনি একেবারে কম্পিউটার স্ক্রিনে আঁকিয়েছেন। স্যার স্ক্রিন শেয়ারটা অফ করে আবার শেয়ার করতে হবে, নয়তো ওটা যাবে না। স্ক্রিন শেয়ার অফ করলে তো তাহলে আমাদের কাট অফ হয়ে যাবে একটু, মানে এটা তো যাচ্ছে না, উনি না মানে এটাতে এই এতে যাচ্ছে না। হ্যাঁ, স্যার যিনি আঁকছেন তিনি ডিলিট অপশনে বলে ওখানে আবার চাপ দিলে মুছে যাবে। তাহলে কি আমরা যে স্টপ শেয়ার দিয়ে আবার যাবো? স্টপ শেয়ার দিয়ে দিচ্ছি, আচ্ছা ওকে, সমস্যা নেই। হুম, গিয়েছি, ওকে, ঠিক আছে। ভালো, তাহলে আমরা যেটা হলো আলোচনা করতেছিলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি একটু মনে রাখবেন যে গুড হলো অ্যাডজেক্টিভ, এটার অ্যাডভার্ব হলো ওয়েল। আমরা শুধু এটা মনে রাখবো, গুড হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এটার অ্যাডভার্ব কি? ওয়েল। কথা আছে, যদিও কথা আছে, দেখেন, ইউর ইংলিশ ইজ গুড, ইজ এর পরে ইজ হলো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এটা কিন্তু লিঙ্কিং ভার্বটা আপনাদের মুখস্থ করতেই হবে। আর স্পিক একটা নর্মাল ভার্ব, সেই জন্য এটা হয়ে যাবে অ্যাডভার্ব। কিন্তু দেখেন এখানে নোটে কথা বলেছি, উই ইউজ ওয়েল উইথ পাস্ট পার্টিসিপল। ওয়েল যখন এরকম ইডি যুক্ত কারে বসবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে ভার্বের বি3, গো ওয়েন্ট গন এরকম যদি হয়, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন ওয়েল ড্রেসড, ওয়েল নোন সুপরিচিত, ওয়েল এডুকেটেড। তো যখন অ্যাডজেক্টিভের অর্থ, ওয়েলের অর্থ সু হবে, সু সু বাংলায়, তখন এটা কিন্তু আপনার কম্পাউন্ড অ্যাডজেক্টিভ গঠন করে, তখন কিন্তু অ্যাডজেক্টিভ। আর হ্যান্ডসাম এ 20 এটা মিউট করে দেন। আবার দেখেন ওয়েল যখন আপনাকে বুঝাবে, যে আপনাকে জিজ্ঞেস করলো যে হাউ আর ইউ ফিলিং টুডে, আপনি বলেন আই এম ওয়েল। হাউ আর ইউ ফিলিং টুডে? আই এম ওয়েল। তখন যখন আপনি স্বাস্থ্য কেমন এটার উত্তরে উত্তর দিবেন, তখন কিন্তু ওয়েলটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডভার্ব না। দেখেন একটা নাম্বারে দিয়েছি, বলছে হাউ আর ইউ টুডে, আপনি আজ কেমন ফিল করছেন? বলছে যে আই এম ভেরি ওয়েল। এখন আপনি মনে রাখবেন এম কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব। তাহলে এই ক্ষেত্রে ওয়েল হলো অ্যাডজেক্টিভ। আবার দেখেন আওয়ার ক্যাট সিমস ওয়েল, আমাদের ইয়াকে, বিড়ালটিকে মনে হচ্ছে ভালো, এখানে ওয়েল হলো কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ কেন? এটা লিঙ্কিং ভার্বের পরে বসছে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? বি, বিকাম, রিমেন, স্টে, এপিআর, সিম। এতে দেখেন সিম সিম সিম, এই বিষয়টি একটু মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই মানে কয়েকটা ভি লাগানো যায়। আচ্ছা, যাই হোক, তারপরে এই যে যে শব্দ আপনার, যে ডেইলি, আওয়ারলি, উইকলি, মান্থলি, এগুলি কিন্তু অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। কারণ যখন নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বকে মডিফাই করবে তখন অ্যাডভার্ব। সিম্পল অ্যাজ ইট ইজ, এটা আপনি মনে রাখবেন। তারপরে এই যে যে আপনাদের কয়েকদিন গত ক্লাসে আমরা পড়েছিলাম ইনাফ, ইনাফ কিন্তু অ্যাডভার্ব। এখন আমরা কি পড়েছিলাম? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস ইনাফ। এখন এখানে টল কিন্তু আপনার অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কিন্তু কথা আছে, লাস্টের বাক্যটা একটু লক্ষ্য করেন, কি ক্রিটিক্যাল। ইজ একটা লিঙ্কিং ভার্ব, তাই না? লিঙ্কিং ভার্বের পরে একটা শেষের শব্দটা এই ক্ষেত্রে ব্যতিক্রম, তাই না? এই ক্ষেত্রে কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতেছে, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কি? ইনাফ, যেটা একটা অ্যাডভার্ব। কিন্তু দেখেন রানস, রানস, এটাও অ্যাডভার্ব, এটাও অ্যাডভার্ব, দুইটাই অ্যাডভার্ব। অর্থাৎ লিঙ্কিং ভার্ব ছাড়া যদি অন্য ভার্ব থাকে তখন কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে যাবে। বারবার কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বে লিঙ্কিং ভার্ব চলে আসতেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনারা 6 নাম্বারটা এটা একটু মনে রাখবেন, যে এটা হলো মিনিং চেঞ্জ হয়ে যায়। হার্ড অর্থ হলো কঠোর পরিশ্রম করা, যে ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। আর হার্ডলি মানে নাই,
আপনি যদি বলেন আমাকে একবার হলে পড়তেছিলাম অনেক, মানে রাত্রে 11টার দিকে এসে পরদিন পরীক্ষা, তো এক ভাই আসলেন হঠাৎ করে, এসে বললো যে রিয়াজ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রিড হার্ডলি, মানে ভাইয়া বুঝাইতে চেয়েছেন অনেক কঠোর ভাবে পড়ো, অনেক ভালো করে পড়ো। তো আমি বললাম যে বইটা বন্ধ করে বললাম যে ভাই চলেন এই আর চা খাই। বললো আরে না, কালকে না তোমার পরীক্ষা, তুমি তো তা মানে পড়ো। আমি বললাম যে ভাই আপনি তো বলছেন হার্ডলি, হার্ডলি অত তো না পড়াশোনা করতে। তো ভাই একটু লজ্জা পেল। তো আপনারা একটু মনে রাখবেন, হার্ডলি মানে নেগেটিভ, এটা মিনিং আসে, হার্ডলি মানে অলমোস্ট নট, মানে একেবারেই না। আর হার্ড মানে কি, মানে কঠোর ভাবে। আর তেমনি হলো নিয়ার, নিয়ার হলো ফার এর অপোজিট। নিয়ার মানে কাছে, ফার। আর নিয়ারলি মানে কি অলমোস্ট, যেমন দিস ওয়ার্ক ইজ নিয়ারলি ডান, এই কাজটি প্রায় শেষ। হ্যাঁ, এরকম। আবার এটাও মনে রাখবেন, লেট মানে কি দেরিতে, কিন্তু লেটলি মানে কি সাম্প্রতিক, এই মিনিং গুলো কিন্তু আছে। লেট অত দেরিতে, লেটলি অত কি সাম্প্রতিক। এই বিষয়গুলো আপনারা একটু মনে রাখবেন, এইগুলো কিন্তু মিনিং চেঞ্জার, অ্যাডভার্ব। এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব, এটাও কিন্তু অ্যাডভার্ব, কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরেকটা, আপনাদেরকে অনেক আগে বলছি, 7, 8 এগুলো আমরা ফার্স্ট ইয়াতে আলোচনা করেছিলাম যে ফ্রেজাল ভার্বের প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি কোনো অবজেক্ট না থাকে অর্থাৎ নাউন টাউন না থাকে, তখন এগুলো অ্যাডভার্ব হয়ে যায়, এটা অ্যাডভার্ব হয়ে যায়। এটা আমরা অনেক আগেই আপনাদের অনেকবার বলেছি। হ্যাঁ, তারপরে দেখেন যে যখন এটা আপনারা পড়ে নিবেন বলতে আমি একটু বোঝাচ্ছি, যেমন টক কুইটার, কুইট হিয়ার, মানে চুপ করে কথা বলো, কোয়েট, যেটা হলো শান্ত, চুপ। কিন্তু এটা তো হবে না, কারণ এটা তো মূল ভার্ব, ভার্বকে তো মডিফাই করে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কিভাবে মডিফাই করবে, এটার অ্যাডভার্ব হলো কোয়াইটের অ্যাডভার্ব হলো কোয়াইটলি। তাহলে এখানে হবে মোর কোয়াইটলি, ঠুক মোর কোয়াইটলি, অনেক চুপ করে কথা বলা। এটা আপনারা একটু এই দুইটা পড়বেন, এগুলো কমন মিস্টেকসে আসে আপনাদের, কিন্তু প্রাইমারিতে দেখা যায় মিস্টেক, এরার ডিটেকশন যেটাকে বলে, এগুলো একটু বেশি আসে। বেশি আসে বলতে দুইটা আসে লিস্ট। তারপরে আবার দেখেন রুল 10 নাম্বার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু অ্যাডভার্ব আছে যেটা দুই, মানে একই কিন্তু দুই রকমের। দেখেন এখানে নিয়ার, এটার অ্যাডভার্ব নিয়ার, মানে এটা অ্যাডজেক্টিভ একই, আবার এটার অ্যাডভার্ব একই। তেমনি ডিপ ডিপ, ডেইলি ডেইলি, আর্লি আর্লি, বেশি আসে ফার্স্ট, হার্ট, এই দুইটা বেশি আসে। এই দুইটা একটু মনে রাখবেন আপনারা। হ্যাঁ, এটা এবং এটা, এই দুইটা। তার মানে ফার্স্ট একই সাথে অ্যাডজেক্টিভ, ফার্স্ট একই সাথে অ্যাডভার্ব, হার্ড একই সাথে অ্যাডজেক্টিভ, হার্ড একই সাথে অ্যাডভার্ব। দিস ইজ সো কমন, অনেকবার এসেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল লিখছি এখানে, কেউ আমাকে একটু সাহায্য করবেন, হ্যাঁ, উত্তর দিয়ে। যেমন আমি এখানে লিখতে পারি এ, সরি, এ ফার্স্ট, তারপরে হার্ড। আসলে 3টা টপিক আমাদের আজকে শেষ করতে হবে, অনেক ঝামেলা হলো। এগুলি আসলে খুবই প্রেশার হয়ে যায়। আপনারাও মানে ক্লিয়ার ভাবে বুঝাতে পারতেছি না, আমাকে অনেক বিষয় হলো ছেড়ে দিতে হয়। আচ্ছা, এখানে আমাকে বলেন প্রথম, ফার্স্ট আর এই ফার্স্ট, কোনটা কোন পার্ট অফ স্পিচ, এই ধরনের বাক্য কিন্তু আসে। হ্যাঁ, কোনটা কোন পার্ট অফ স্পিচ, ফার্স্ট কা রান। প্রথমটা হলো কি অ্যাডজেক্টিভ আর পরেরটা হলো কি অ্যাডভার্ব। আচ্ছা, একটু ব্যাখ্যা করেন আমরা যাতে সবাই বুঝি। একটু প্রথমটা ব্যাখ্যা। হলো কারকে মডিফাই করছে নাউনকে, আর হ্যাঁ পরেরটা হ্যাঁ, ভার্বকে মডিফাই করছে। রাইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জি, এটা হলো নাউন। তাহলে আপনারা যদি বলেন যে স্যার নাউন কিভাবে বুঝবো, আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ, আমরা একটা সূত্র শিখিয়েছিলাম একইউবেন, সেটা হলো যখন তিনটা থাকবে, কিন্তু এখানে দুইটা শব্দ, দুইটা শব্দ থাকলে শেষের শব্দটা হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর এটা ভার্বকে মডিফাই করতেছে, তাহলে এটা হয়ে যাবে অ্যাডভার্ব। আর ফার্স্টলি বলতে কোনো শব্দ নাই, ফার্স্টলি আছে, কিন্তু এই ধরনের শব্দ আসতে পারে অনেক সময়, FASTLY, এটা ইংলিশে এরকম কোনো শব্দ নাই। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। তারপরে আপনারা এদের এখানে কিছু কমন মিস্টেক দিয়েছি, যেমন শি সিংস ভেরি গুড, সিংস তো লিঙ্কিং ভার্ব না, তাহলে হবে শি সিংস ভেরি ওয়েল। তারপরে দেন দে দেন ফার্স্টলি, ফার্স্টলি বলতে তো কোনো শব্দ নাই, কতক্ষণ আগে বলেছিলাম, তাহলে দে দেন ফার্স্ট, এটা আপনার একটু কি মনে রাখবেন। এখন আমরা এখানে প্রিভিয়াস ইয়ার্স কিছু প্রশ্ন দিয়েছি। আমি যেটা করি প্রত্যেকটা শীটে আপনাদেরকে বিগত 25-30 বছরের যত চাকরির পরীক্ষা আছে সব প্রশ্নটা এড করে দিই। আপনারা এই প্রশ্ন যদি সলভ করেন 100% মানে ক্র্যাক করতে পারবেন। এখন হুবহু হয়তো বা কমন পাওয়ার কথা, অবশ্যই কথা, বিগত বছরে ক্র্যাক করলে আপনার পাওয়ার কথা, কিন্তু না পারলেও এর ভেতর থেকে আসবে। যেই সকল রুলস আমি আলোচনা করি নাই বা স্কিপ করেছি, এক দুইটা হতে পারে ইম্পর্টেন্ট, কিন্তু আমার বিবেচনায় মনে হলো ইম্পর্টেন্ট না, এগুলো এখানে পেয়ে যাবেন। এখন প্রথমে আমরা একটু 2 নাম্বার
কিছু 2-3টা প্রশ্ন একটু সলভ করি। 2 নম্বর প্রশ্নটা একটু কেউ আনসার দেন, এটা কি হবে অপশন, কেউ একজন বলেন। সি। স্যার এনাফ এই ওয়েস্টেড। একটা কি হ্যাঁ, এনাফ অয়েল হবে? কোনটা? 2 নম্বরটা আপনার হবে এনাফ অয়েল, আমার কাছে মনে হচ্ছে। ইনাফ ওয়েল না, না না, এটা হবে স্যার বি ওয়েল নাম্বার। নাফ হবে, স্যার হ্যাঁ, ওয়েল ওয়েল নাফ এনাফ। হবে। আপনারা মনে রাখবেন এটা তো একটা মূল ভার্ব। তাহলে আগে তো বসে আমরা তো একটা সূত্র শিখেছিলাম না, অ্যাডজেক্টিভ অবলিক অ্যাডভার্ব প্লাস ওয়েল। ওয়েল তো পরে বসে। হ্যাঁ, ওয়েল পরে বসে। আচ্ছা, লেখার অবস্থা খুব সৃহীন। ওয়েল, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এই দেন আমি যদি রুলসে যাই, কতক্ষণ আগে আপনাদেরকে এটা হলো আলোচনা করেছি। এই দেন এখানে 5 নম্বর রুলটা দেখেন। হ্যাঁ, হাইলাইট যদি দিই আমি, 5 নম্বর রুলটা আপনি দেখেন এখানে, উই ইউজ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস ইনাফ। ঠিক আছে, সেম রুলটাই আমরা এখানে এই প্রশ্নটা আপনার হলো সলভ করছি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে এটা বি। এটা হয়ে যাবে বি। বি। হুম। তারপরে 3 নম্বরটা কেউ একজন বলেন তো প্লিজ, এটা বিগত বছর আসা এগুলো, হ্যাঁ এগুলো সব বিগত বছর আসা প্রশ্ন। 3 নম্বরটা কেউ বলেন। স্যার এটা হার্ডলি। ইয়েস, রাইট। এ হার্ড ওয়ার্কার মানে কি, যে কঠোর পরিশ্রম করে। হার্ডলি, কদাচিৎ, কখনোই না, পুট অফ, ফেলে রাখে, স্থগিত রাখে হিজ ডেইলি ওয়ার্ক ফর টুমরো। মানে যে কঠোর পরিশ্রমী একজন শ্রমিক, সে কখনোই আগামীকালের জন্য তার কাজ ফেলে রাখে না। তাহলে হার্ড হবে না, এখানে হবে হার্ডলি। রাইট, এটা হলো মিনিংগত ভাবে। এটা একটু কঠিন প্রশ্ন, এটার আনসার দেওয়া আছে, এটা ওয়েন্ট হয়ে যাবে, এটা কোলোকেশন বলে। হ্যাঁ, কোলোকেশন। সেটা আমরা 6 নম্বরটা আমাকে কেউ আলোচনা বলেন, এটা কোন পার্ট অফ স্পিচ? দে লিভ আপস্টেয়ার্স। 6 নম্বরটা কেউ একজন বলেন, দে লিভ আপস্টেয়ার্স। স্যার অ্যাডভার্ব। ইয়েস, রাইট। কারণ এই যে লিভ একটা ভার্ব, এটাকে মডিফাই করতেছে অ্যাডভার্ব। হ্যাঁ, এটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, মনে রাখবেন। একটা কঠিন প্রশ্নে আমরা যাব আপনার। আচ্ছা, কঠিন প্রশ্নে যাওয়ার আগে 11 নম্বরটা বলেন কোন পার্ট অফ স্পিচ? দিস ইজ ভেরি কমন, 11 নম্বরটা। এটাও অ্যাডভার্ব, কারণ এটা হবে দ্য রানার্স ওয়েন্ট অ্যাওয়ে। মূল বাক্যটা হলো দ্য রানার্স ওয়েন্ট অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি, এটা ফ্রেজাল, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের প্রেপোজিশনটা কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়। এটা পরে তার কোনো নাউন নাই। এই জন্য এটাকে এটাকে এই সেন্টেন্সটাকে বলা হয় আসলে ফ্রন্টিং। অ্যাডভান্স গ্রামার এটাকে বলে ফ্রন্টিং। এটা ইনভার্সনও বলে, ইনভার্সনের একটা পার্ট মানে ফ্রন্টিং। হ্যাঁ, ফ্রন্টিং সাধারণত প্রেপোজিশনাল ফ্রেজ এরকম হয়ে যায়। তাহলে আমরা অনেক সময় বলি যে ডাউন ওয়েন দ্য টাইটানিক, টাইটানিকটি কি ডুবেই গেল, এরকম গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে, তাহলে এটা অ্যাডভার্ব। আমাকে এই প্রশ্নের কেউ উত্তর দেন, তার সাথে আমরা অ্যাডভার্ব শেষ করে ফেলবো। 7 নম্বরটা, এটার উত্তর দেন কেউ। এটা আমরা আলোচনা করি নাই। আমার মনে হয় যে এটা প্রাইমারির জন্য খুব কঠিন একটা টপিক, সেজন্য আমরা আলোচনা করি নাই। তাছাড়া দেখি আপনারা কেউ এটা আনসার করতে পারেন কিনা। কেউ একজন বলেন প্লিজ। হ্যালো। আচ্ছা, তাহলে আমি এটা বলে দিচ্ছি, এটা হবে বি নাম্বার। নট ওয়ান্স ওয়াজ শি এট হোম হোয়েন আই ফোন। এটা এটা আসলে ওই রকম, শি ওয়াজ নট ওয়ান্স এট হোম হোয়েন আই ফোন। মানে মূল বাক্যটা হলো, একটু যদি লিখেছি, শি ওয়াজ নট এট ওয়ান্স, নট এট ওয়ান্স, এট ওয়ান্স, ও এন সি, ওয়ান্স, when I she was not at once at home when I phoned her. আমি যখনই তাকে ফোন করেছি, সে তখনই কখনই বাসায় ছিল না। এটাকে বলে গ্রামার ইনভার্সন। এটাকে গ্রামারের ভাষায় বলে ইনভার্সন। ইনভার্সনটা কি, নেগেটিভ অ্যাডভার্বিয়াল থাকলে এগুলো বাক্যের প্রথমে চলে আসে। নেগেটিভ অ্যাডভার্বিয়াল, যেমন নেভার হ্যাভ, নেভার উইল আই গো দেয়ার।
যেমন আই উইল নেভার গো দেয়ার, এটা বলতেছে আই উইল নেভার গো দেয়ার, তো আমরা বলতে পারি নেভার উইল আই গো দেয়ার। এগুলোকে বলে ইনভার্সন, জাস্ট একটু মনে রাখেন, নেভার উইল আই গো দেয়ার। তাহলে যখন নেগেটিভ নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, নেভার, নট ওয়ান্স, তারপরে হার্ডলি, বিয়ারলি, রিয়ারলি, এগুলো তখন কি করে সাবজেক্টের আগে একটা অক্সিলারি চলে আসে অনেক সময়। তাহলে এইগুলোকে বলে ইনভার্সন। জাস্ট এই বিষয়টা একটু আলোচনা করলাম। ভিডিও লেকচার তো আমরা আপনারা পরে শুনবেনই, এটা থেকে একটু একটু মনোযোগ দিয়ে, তাছাড়া প্রশ্ন দেওয়া আছে, আপনারা এটা সলভ করে নিন। হ্যাঁ, তাহলে এর সাথে আমাদের এই লেকচারটা শেষ হলো, ঠিক আছে। পরে আমরা চলে স্যার যাচ্ছি এগুলোর উত্তর দেওয়া থাকবে না? হ্যাঁ, উত্তর সবগুলোর সাথে দেওয়া আছে নিচে। হ্যাঁ, উত্তর দেওয়া আছে। ওকে, পরে আমরা চলে যাচ্ছি ভার্বে। দেখেন, ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব, এটা মানে একটা সেশনে দিস ইজ, মানে ভার্ব আছে প্রায় 50 ধরনের। এখন আপনারা বলবেন স্যার আমাদের তো এতগুলো জানা দরকার নেই, দ্যাটস ফাইন, ঠিক আছে, কিন্তু বেসিক আলোচনা করার মতো আসলে আমার সেশনই মনে হয় সর্বোচ্চ হয় 2 ঘন্টা। যাই হোক, ভার্ব একটু মনে রাখবেন যে আপনার ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আমি একটু দ্রুত কথা বলবো এখানে সময় সংক্ষেপের জন্য। ফাইনাইট ভার্ব কাকে বলে? ওই সমাপিকা ক্রিয়া যেটা বাক্যের অর্থ প্রকাশ করে। আর নন ফাইনাইট কাকে বলবে? নন ফাইনাইট ভার্ব মনে রাখবেন আইজিপি। আইজিপি, এটা আপনারা হয়তো বা জানেন। আইজিপি কি? ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল, তার মানে যেখানে যেমন আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, টু গো এটা হলো নন ফাইনাইট অংশ। তারপরে গোয়িং হোম, এটা হলো নন ফাইনাইট অংশ। অর্থাৎ যেখানে ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল থাকবে, জেরান্ড পার্টিসিপল কি আমরা হয়তো বা নন ফাইনাইটে আলোচনা করব, তাহলে এগুলোকে আমরা বলছি নন ফাইনাইট। তাহলে ফাইনাইট ভার্ব কি? সমাপিকা ক্রিয়া যেটা দ্বারা বাক্যের মিনিং শেষ হয়। আর নন ফাইনাইট কি? যেটা দ্বারা বাক্য শেষ হয় না। আপনারা দেখবেন যে বাংলা ক্রিয়া শেষে এ, এ অন্তঃস্থিকার এ, তেলে থাকে, এ তেলে, এ তেলে, এটা হলো অসমাপিকা ক্রিয়া। হ্যাঁ, যেমন আমি যদি বলি আমি ক্লাসটি শেষে, বাক্যটি কিন্তু শেষ হয় নাই। বাসায় গিয়ে শেষ হয় না। গোসল করে শেষ হয় নাই। খাওয়া দাওয়া করে শেষ হয় নাই। যদি বলি ঘুমাবো, তখন শেষ হয়। তাহলে নন ফাইনাইট কিন্তু একই বাক্যে অনেক ভার্ব বসতে পারে। যাই হোক, আপনারা সহজে মনে রাখবেন ফাইনাইট মানে বাক্যের মিনিং, অর্থ সমাপ্ত করে। নন ফাইনাইট বাক্যের অর্থ সমাপ্ত করে না। নন ফাইনাইট মানে কি? আইজিবি, ইনফিনিটিভ জেনারেল পার্টিসিপল, এটা জানলে দ্যাটস ওকে। তারপরে মাঝে মাঝে একটা এক্সাম্পল দিবে যে নিচের কোনটি ট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। সহজ কথা, ট্রানজিটিভ ভার্ব মানে কি? অবজেক্ট থাকে। যেমন এই যে দেখেন, প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, তাহলে অবজেক্ট থাকবে। আই ইট রাইস, ইট রাইস, রাইস একটা অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ মানে সমাপিকা ক্রিয়া। আর ইন মানে কি? এখানে নাই। ইনট্রানজিটিভ মানে কি? অসমাপিকা ক্রিয়া। যেমন শি ইজ স্মাইলিং, দ্য গার্ল ইজ ক্রাইং, এখানে কিন্তু আর কোনো কি অবজেক্ট নাই। এই বাক্যটা কিন্তু কেয়ারফুল। দ্য ডগ ইজ লাইং, এদেন লাইং, লাইং এর পরে আপনি বলবেন যে স্যার অন দা সোফা তো আছে, অন দা সোফা তো প্রেপোজিশনাল ফ্রেজ, এটার পরে ডাইরেক্ট নাউন থাকতে হবে। ডাইরেক্ট নাউন না থাকলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা আপনারা মনে রাখবেন। ডাইরেক্ট অবজেক্ট থাকতে হবে, যেমন আই ইট রাইস, আই এম রাইটিং এ লেটার, আই এম ওয়াচিং আ মুভি, এরকম থাকতে হবে। প্রেপোজিশন টেপোজিশন থাকতে হবে না। ডাইরেক্ট অবজেক্ট থাকলে তখন এটা ইনট্রানজিটিভ ভার্ব। এইগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় দেয় যে লাইং এখানে কোন ধরনের ভার্ব। আপনি মনে করবেন অন দা সোফা, এটা তো অবজেক্ট, এটা দিয়েই ট্রানজিটিভ, একেবারেই কাটা দেওয়া যাবে না। ট্রানজিটিভ ভার্ব অনেক ধরনের হয়, আমি 2 ধরনের ইনক্লুড করেছি। একটা হলো মোনো ট্রানজিটিভ, মোনো মানে একটা, যেগুলোর পরে দেখেন আই এম রাইটিং এ নোবেল, একটা ট্রানজিটিভ থাকে। আর ডাই মানে 2, যেটার পরে 2টা অবজেক্ট থাকে। যেমন এদেন গেভ, মেরি এ পেন, হি গেভ মেরি, মেরি মানে একজন নারী, ইয়ার নাম, মেয়ের নাম, সে মেরিকে একটা কলম দিল। এগুলোকে বলে ডাই ট্রানজিটিভ ভার্ব, শুধু একটু মনে রাখার জন্য। তারপরে কিছু ভার্ব আছে আমরা বলি আপনার রেগুলার ভার্ব বা উইক ভার্ব। রেগুলার ভার্ব কোনগুলো? যেগুলোকে আমরা একই রকম পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল হয়, অর্থাৎ 2টা ফর্মে, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপলের যে টেন্স একই, অর্থাৎ ইডি ইডি যুক্ত হবে সহজ কথায়, বা টিটি হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ইডি ইডি। আর ইরেগুলার ভার্ব অনেক ধরনের ভাবে গঠিত হয়। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে একটু মনে রাখবেন, আমরা একটু আলোচনা করতেছি টেলিকাস্ট, এই ভার্বটা একটু মনে রাখবেন প্লিজ। টেলিকাস্টের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল একই। টেলিকাস্টেড না, টেলিকাস্ট, টেলিকাস্ট, টেলিকাস্ট। ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। আরেকটা হলো স্প্রেড। এই 2টা একটু মনে রাখবেন, এই 2টা পরীক্ষা আসে। হ্যাঁ, সময় সংক্ষেপের জন্য আমি ভার্বের এত বিস্তর এটা আলোচনা করতে গেলে মিনিমাম 20টা সেশন দরকার, অ্যাটলিস্ট 20টা। যাই হোক, তাহলে স্প্রেড, 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 টেলিকাস্ট, 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 ব্রডকাস্ট, ব্রডকাস্ট, ব্রডকাস্ট। যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটাও আমি কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, পরে কিন্তু আপনারা যদি টেলিকাস্টের দিয়ে আসেন, এটা কিন্তু ইটস আপ টু ইউ। ওকে,
তারপরে চলে যাচ্ছে ক্যাটাগরিজ অফ ভার্ব। ভার্ব কত ধরনের, এই ধরনের কোনো প্রশ্ন আসবে না, কারণ ভার্বের আসলে প্রকারভেদের কোনো অভাব নাই। তো অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্ব কি, কাজ করা বোঝায়। এটার অপর নাম হলো ডাইনামিক ভার্ব। শুধু এটা মনে রাখবেন, পরীক্ষা আসতে পারে নিচের কোনটা অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কি, কাজ করা বোঝায়। এখানে অ্যাকশন ভার্ব মানে অধিকাংশ অ্যাকশন ভার্ব, ঠিক আছে। যেমন আই এম রানিং, আই এম ইটিং, এগুলো অ্যাকশন ভার্ব। জাস্ট আপনারা এইভাবে মনে রাখেন। আরেকটা কি, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব মানে কি, অবস্থা বোঝায়। দেখেন এগুলোকে কিন্তু একটা মূল্যবান একটা দিছে, নন কন্টিনিউয়াস ভার্ব। যে ছোট সময় আপনারা বলতে মানে পড়ছেন হয়তো বা প্রচলিত গ্রামার বইয়ে, যেমন আই এম ফিলিং ওকে, এটা ভুল বাক্য, আই ফিল ওকে, কারণ ফিল হলো একটা স্টেটিভ ভার্ব, একে কন্টিনিউয়াস করা যাবে না, যদি এই ধরনের গ্রামার এখন আর বসে না, বরং আই এম ফিলিং ওকে এটাই মোর ন্যাচারাল। যাই হোক, তাও আপনারা মনে রাখবেন যে স্টেটিভ ভার্ব কি, স্টেটিভ ভার্ব হলো লিঙ্কিং ভার্ব। সহজ কথাই এটা একটু মাথায় মনে রাখবেন যে স্টেটিভ ভার্ব গুলো কোনগুলো, লিঙ্কিং ভার্ব গুলো স্টেটিভ ভার্ব। তাহলে এইগুলোকে কন্টিনিউয়াস করা যাবে না। আই এম সিমিং এগুলো আসলে হয় না, হ্যাঁ, বা ইট ইজ এপিয়ারিং এগুলো হয় না। এক দুইটা এর মাঝে আছে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটা ভিন্ন কথা। তো লিঙ্কিং ভার্ব গুলো মনে রাখবেন, এগুলো স্টেটিভ ভার্ব। যেমন এই যে লাইক, আই এম লাইকিং ক্রিকেট হয় না, হ্যাঁ। অন্য ক্ষেত্রে হয় অ্যাকশন ভার্ব, সেই গভীরতে আমরা যাচ্ছি না। তো আই লাইক ক্রিকেট প্রচলিত, আপনারা যতটুকু জানা দরকার ততটুকুই জানবেন, হ্যাঁ। কারণ ইংলিশের প্রত্যেকটা শব্দ হলো পলিসিমি এবং প্রত্যেকটা ভার্বের অনেক মিনিং আছে। যেমন লেটস সে আপনি গেট, গেটের মিনিং আছে 40টার বেশি, এর ব্যবহার আছে 100-র বেশি। হ্যাভের মিনিং আছে প্রায় 50-60টা, এর ব্যবহার আছে 100। এখন আমার এত ডিপলি জানার দরকার নেই, আমার হলো পরীক্ষায় উত্তরাবার দরকার। আপনি যদি ভাষা নিয়ে ব্যাপক জানতে চান বা মনে করেন যে ইংলিশ আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে ভিন্ন কথা, আপনি চর্চা করতে পারেন, সেটা ভিন্ন কথা। ওকে, ফ্যাক্টিটিভ ভার্ব, এটা আগের ক্লাসে পড়েছিলাম। ফ্যাক্টিটিভ ভার্ব কোনগুলো, ফ্যাক্টিটিভ ভার্ব পরে হলো অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। দেন এইগুলো আসবে যে ইলেক্টেড, উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারপরে ও নেমড। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষা আসবে নিচের কোনটি ফ্যাক্টিটিভ ভার্ব, আসবে যে নিচের কোনটি ফ্যাক্টিটিভ ভার্ব, ইলেক্ট, এরকম 4টা অপশন দেওয়া থাকতে পারে, কিন্তু সাধারণত বাক্য থেকে দেয়। ধরেন একটা বাক্য দিবে, সে ডিম হিম এ পার্সন অফ হাই কোয়ালিটি। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব হলে কি বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ একটা অবজেক্ট থাকবে আর অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে, অবজেক্ট থাকবে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। অবজেক্ট কমপ্লিমেন্ট কি আমরা আগের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, আপনারা ভিডিওগুলো দেখে নিন। তো যখন আপনার এই প্রশ্নটা ধরেন পরীক্ষা আসলো, আসার পরে দিব জাস্ট এটা কোন ধরনের ভার্ব, এটা কি লিঙ্কিং ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, নাকি কগনেট ভার্ব, নাকি আপনার আর্গেটিভ ভার্ব, তখন আপনি দিবেন এটা ফ্যাক্টিটিভ ভার্ব। ক্যাটিনেটিভ ভার্ব কি, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এটার নাম রাখার, মুখস্থ রাখার দরকার নাই। ইংলিশে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অটো টু বসে। ইংলিশে কিছু ভার্ব আছে যেগুলোর পরে অন্য ভার্ব আসলে টু বসে। যেমন আমি একটা এক্সাম্পল আগে লিখে নিচ্ছি, তারপর আপনাদের বুঝতে সমস্যা হবে। আই ওয়ানা, আই ওয়ানা টক টু হার, মানে আই ওয়ান্ট টু টক টু হার। টক উইথ বসে, কিন্তু মডার্ন ইংলিশে এটা টুটা বেশি বসে। টুটা আমেরিকান ইংলিশে বসে, উইথটা ব্রিটিশ ইংলিশে বসে। যাই হোক, এতে দেখতেছেন যে ওয়ান্ট ভার্ব, ওয়ান ভার্বের পরে আমরা আরেকটা ভার্ব বসিয়েছি, তাহলে মাঝেরটাই কি আসতেছে, টু আসছে। মাঝে কি আসছে, টু। এটাকেই বলতেছি আমরা হলো ইনফিনিটিভ ভার্ব। এদের রুল ওয়ান, ইনফিনিটিভ ভার্ব। এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনি কি বলতে পারবেন স্যার এতগুলি পড়তে হবে? হ্যাঁ, এতগুলি পড়তে হবে, এটা কোনো শর্টকাট নেই, এখানে কোনো শর্টকাট নেই। তো লিঙ্কিং ভার্বটা যদি আপনারা আরো শর্টে পড়তে যান, তাহলে ক্লিফ স্টোফেল আছে, সেখান থেকে একটু আপনারা, সরি ব্যারন স্টোফেল থেকে আপনারা একটু পড়ে নিতে পারেন, বা ক্লিফ স্টোফেল থেকে। জাস্ট আপনার এগ্রি, এপিয়ার, এরেন্ট, সার্চ, ক্লেম, কনসেপ্ট, ডিসাইড, ডিমান্ড, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজিং, টেন্টেটিভ, ওয়ান। মানে আমি ইন্টারে থাকতে মুখস্থ করে ফেলেছিলাম, আজ থেকে প্রায় 15 বছর আগে বা 16 বছর আগে। সো আপনারা এটা মুখস্থ করতে পারেন না, তো প্র্যাকটিস করতে পারেন, ইটস আপ টু ইউ। তার মানে এই সকল ভার্বের পরে অন্য ভার্ব আসলে টু বসবে, ইট মানে সিম্পল এজ ইট ইজ, হ্যাঁ। আহ, যেমন আরেকটা এক্সাম্পল দিই, ধরেন fail, হি ফেইল টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষা পাস করতে মানে পাস করতে কি ব্যর্থ হলো। হি ফেল টু কাম ইন টাইম, সে সময় মতে আসতে কি ব্যর্থ হলো। এইরকম, যেমন হেজিটেট, আই অলওয়েজ হেজিটেট টু কল হার, আমি সবসময় তাকে কল করতে হেজিটেট ফিল করি, হ্যাঁ। তারপরে হোপ, আই হোপ টু মিট হার, আমি তার সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করি, হ্যাঁ। আই হোপ টু ডু দ্য ওয়ার্ক বিফোর দ্য ডেডলাইন, হ্যাঁ, ডেডলাইনের আগে আমি এই কাজটা করার মানে আশা রাখি, এরকম। জাস্ট সিম্পল মনে রাখবেন।
নম্বরটা বলছি যে এই যে যে কিছু ভার্ব আছে, হ্যাঁ, এদের পরে বেস ফ্রম বসে। এদের পরে বেস ফ্রম, এটা একটু মনে রাখবেন, যেমন লেট, মেক, হেল্প, ওয়াচ, সি, বিহোল্ড, এদের পরে কি বসবে? বেজ, মানে বেস ফ্রম বসে। কিভাবে একটু মনে রাখবেন, দেখেন, ওয়াচ, ওয়াচ ভার্বটা আছে না, এরপরে ভার্ব আসলে এটা কিন্তু বেয়ার ইনফিনিটিভ যেটাকে বলে, টু বসতেছে না। এদেন হেল্প, হেল্পের পরে কিন্তু টু বসানো যায়, কিন্তু আধুনিক ইংলিশে টু বসে না কেরি। এগুলোকে বলে বেয়ার ইনফিনিটিভ। অর্থাৎ এই কয়েকটা ভার্ব আপনারা মনে রাখবেন, এদের পরে অন্য ভার্ব আসলে আমরা বেস ফ্রম বসাই, হ্যাঁ। আর এটা একটু মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ভিভিআই। আর এটা এই এখানে তিনটাই ভিভিআই। এগুলোকে, যেমন আপনারা অনেক সময় শিক্ষা জীবনের অনেক সময় শুনেছেন স্যাররা বলতে স্টপ রাইটিং, স্টপ রাইটিং। এগুলো প্রশ্ন আসে দুই ভাবে। এগুলোকে আমি নাম দিছি জেরান্ড ভার্ব, কিন্তু এগুলো মূলত হলো ক্যাটিনেটিভ ভার্ব। দেখেন, স্টপের পরে ভার্ব আসতেছে, আমরা কিন্তু আইএনজি করে দিচ্ছি, অটো আইএনজি, স্টপ রাইটিং। আমি কিন্তু বলতে হচ্ছে না স্টপ রাইটিং, তাহলে এটাকে বলে জেরান্ড। কিছু ভার্ব আছে যেসব ভার্বের পরে অটো আইএনজি হয়, এগুলো একই সাথে জেরান্ড। এটা একটা নিয়ম। আরেকটা কি, পরীক্ষা আসবে যে ইট স্টপ ড্যাশ ড্যাশ, রেইনিং, টু রেইন, এরকম আসবে, আপনি দিবেন রেইনিং। হ্যাঁ, তার মানে এই এক্সপ্রেশন গুলো আপনারা একটু মনে রাখবেন, যেমন বি ইউজ টু, এটা নিয়ে একটু কথা বলতে হবে। বি ইউজ টু মানে কি? অভ্যস্ত। বি মানে কি? এমিউজা। আপনি বলবেন যে স্যার ইউজ টু পরে তো বেস ফর্ম বসে, সেটা ভিন্ন কথা, সেটা এখানে না। ইউজ টু মানে অভ্যস্ত, আগে করতেন এখন করেন না। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ফুটবল। দেখেন, ইউজ টু এটা একটা সেমি মডাল, আই ইউজ টু এটা একটা সেমি মডাল, এটার পরে বেস ফর্ম বসবে, সেমি মডাল। কিন্তু বি ইউজ টু হলো একটা ফিক্সড এক্সপ্রেশন। এটার আগে যখন আপনি এম ইজ আর ওয়াজ বসাবেন, তখন কিন্তু আইএনজি বসাতে হবে। আপনি যদি লেখেন আই এম ইউজ টু, আই এম ইউজ টু, আই এম ইউজ টু, তখন বসাইতে হবে কিন্তু প্লেইং, প্লে বসালে হবে না। এটা হলো প্রাইমারির জন্য 100টা সেরা রুলের ইম্পর্টেন্টের একটা, আই এম প্লেইং। জাস্ট এটা মনে রাখবেন, ফর গড সেক। তো কি বলছিলাম, যে এই যে যে 3 নাম্বার, এরপরের ভার্ব গুলো আসলে এগুলো অটো আইএনজি হয়ে যাবে। অ্যাডমিট, এপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ। জাস্ট আপনার মতো মুখস্থ করবেন, আমি আর মুখস্থ এখন বলছি না। তারপরে আসবে কগনেট ভার্ব, যে নিচের কোনটা কগনেট ভার্ব, বাংলায় যেটাকে বলে সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া কিন্তু এদের দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন, ফাইটে ফাইট, অর্থাৎ এটা নাউন এবং ভার্ব প্রায় একই রকম থাকে। স্মাইল এ স্মাইল, লাফ এ লাফ, ডাই এ ডেথ। তাহলে এগুলো কি? এগুলো নামটা মনে রাখবেন, এটা হলো কগনেট ভার্ব। দ্যাটস ইট। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আপনারা জানেন, আমি বিস্তারিত আলোচনা করতেছি না। অক্সিলারি ভার্ব মানে আমরা বলতে পারি যে মূলত দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার 3 ভাগে ভাগ করেছি। বি ভার্ব, ওই তো দেখেন এখানে আমি লিখে দিয়েছি 8টা ফর্ম রয়েছে, এটা একটু পড়বেন। এম ইজ আর ওয়াজ এর বি বিং বিন, তারপরে হ্যাভ ভার্ব, আরেকটা হলো ডু ভার্ব। হ্যাঁ, আরেকটা আছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারিকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো কোর মডাল, যেমন শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এটা। আরেকটা হলো সেমি মডাল। সেমি মডাল কি? এদের যেমন আপনারা নিড, ডিয়ার, হ্যাভ টু, ইউজ টু, এরকম। এগুলো জাস্ট একটু মনে রাখবেন। মডাল ভার্বের ব্যবহার, মডাল ভার্বের ব্যবহার কোনটা কি কোন অর্থে এখানে আমি দিয়ে দিয়েছি। আসলে মডাল ভার্বের উপরে আমি একটা চ্যাপ্টার এখনো লেখা হয়নি আমার মূল বইয়ের জন্য। এই চ্যাপ্টারটা লিখতে গেলে প্রায় 40-45 দিন লাগবে। মানে এটাকে গ্রামারে বলে মডালিটি। এটার পরিমাণ এত এত বিশাল যে যারা মডাল ভার্বের উপরে পড়াশোনা করে নাই তাদের কল্পনারও বাইরে। যেমন আমরা শুধু জানি যে ক্যানের পাস্ট টেন্স কুড, কিন্তু কুড তো প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারে, যে আই কুড বি লেট, আমার দেরি হতে পারে। ইট কুড রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। আজ বৃষ্টি হতে পারতো না। ইট কুড রেইন টুডে মানে কি, আজ বৃষ্টি হতে পারে। আপনি বলতে পারেন ইট মে রেইন টুডে, তাও কারেক্ট। তার মানে কুডের অর্থ হলো গেজ করা। মানে এক একটা এই জন্য এগুলোকে বলে যে ক্যানের মিনিং আছে 10-12টা। বাক্যের উপর ব্যবহার করবে আপনি কোন ধরনের মিনিং বোঝান। যাই হোক, আপনারা জাস্ট এটা একটু এক নজরে একটু পড়ে দিবেন। আমি জাস্ট একটু আপনাদের ব্যাপকতা সম্পর্কে একটু ধারণা দিই ইংলিশে হালকা। পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বটা হলো প্রযোজক ক্রিয়া। যেমন বাংলা ব্যাকরণে একটা লেখা ছিল, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ। এখন এই যে যে মা, কোনো কিছু নিজে না করে অন্যকে দিয়ে করানো, কাজটা আমি না করে অন্যকে দিয়ে করানো হলে পজিটিভ ভার্ব বলে, পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের দেখেন এখানে আমি চক দিয়ে দিয়েছি আপনাদের, চক দিয়ে দিয়েছি। এবং দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স। আপনারা পজিটিভ ভার্ব অনেকগুলো আছে, কিন্তু মনে রাখবেন মেক 3টা, মেক, তারপরে গেট,
তারপরে মানে হ্যাভ। হ্যাভ দেখেন, হ্যাভ এর মিনিং হলো এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাভ কিন্তু একটা পজিটিভ ভার্ব। এখন এটা একটু মনোযোগ দিয়ে শুনেন প্লিজ। তাহলে পজিটিভ ভার্ব কি বলেছিলাম, যে পজিটিভ ভার্ব হলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করালে তাকে হলো পজিটিভ ভার্ব বলে। তাহলে পজিটিভ ভার্ব আমরা ফর গড সেক, এই নিয়ম হ্যাভ এর মিনিংটাই প্রথমে আমরা যাচ্ছি। প্রথমে সাবজেক্ট, পরে হ্যাভ, হ্যাভ এর পরে কমপ্লিমেন্টে দেখেন আমরা লিখছি ব্যক্তি। ব্যক্তি থাকলে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে হ্যাভ এর পরে ব্যক্তি থাকলে। তাহলে দেখেন, মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার, পরীক্ষা দিবে টু ওয়াশ, টু ওয়াশ দিবে বা ওয়াশিং দিবে বা ওয়াশড দিতে পারে, হবে না। কারণ আপনাকে বুঝতে হবে এটা পজিটিভ ভার্ব। হ্যাভ যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হ্যাভ মানে এখানে হ্যাভও হতে পারে, হ্যাডও হতে পারে, এটা টেন্স অনুসারে পরিবর্তন হবে, কিন্তু এটা বেস ফর্ম থাকবে। এটা টেন্স অনুসারে পরিবর্তন হয় দেখেন, কিন্তু দ্বিতীয় ভার্বটা সবসময় বেস ফর্মে বসবে। তাহলে এটা সবসময় ভি ওয়ানে বসবে কখন, ব্যক্তি থাকলে। তাহলে মেরি হ্যাড জন ওয়াশ দ্য কার, মেরি জনকে দিয়ে গাড়িটাকে ধৌত করিয়েছিল। আমি বলতে পারি যে মাই মাদার উইল উইল মি ডু দ্য শপিং, আমার আম্মু আমাকে দিয়ে শপিংটা করিয়ে নিবে। হ্যাঁ বলেন। আচ্ছা ওকে, পরে দেখেন দ্বিতীয় এক রয়েছে, দ্বিতীয় হ্যাবের রুল। দ্বিতীয়টা রুল কিন্তু হ্যাবের পরে দেখেন কমপ্লিমেন্টে বস্তু আছে, এবার কি আছে, বস্তু। বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, অর্থাৎ সহজ হতে ভি3 হয়ে যাবে, ভি3। যেমন হি উইল হ্যাভ হিজ হেয়ার, হেয়ার এখানে অবজেক্টটা কিন্তু ব্যক্তি না, আগেরটা কিন্তু দেখেন ব্যক্তি ছিল, দেন জ্যাক, তারপরে দা মেকানিক, তারপরে অ্যাডভাইজার্স, এগুলো ছিল, হ্যাঁ জন। এখন কিন্তু বস্তু আসতেছে, দেখেন কার, রুম। তাহলে কি হয়ে যাচ্ছে, ওয়াশড, খাট, ক্লিনড আপ। যেমন আমি বলতে পারি আই উইল হ্যাভ মাই হেয়ার কাট, কাট কাট কাট। আই উইল হ্যাভ মাই হেয়ার ট্রিমড, সেটা নিব, ট্রিমড। আই উইল হ্যাভ দ্য রুম ক্লিনড, আই উইল হ্যাভ দ্য রুম পেইন্টেড, আই উইল আই উইল হ্যাভ মাই মোবাইল ফিক্সড, আমি আমার মোবাইলটা ফিক্সড করিয়ে নিব, মানে ঠিক করিয়ে নিব। তাহলে ভি3 হয়ে যাবে। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ ভার্ব বলতে আপনি যদি পজিটিভ ভার্বের ব্যবহার জানেন, তাহলে শত শত ভার্ব না জেনেও আপনি ইংলিশের এক্সপ্রেশন এক্সপ্রেস করতে পারবেন। দ্যাটস ওয়াই পজিটিভস আর ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দ্বিতীয়তে আসলাম আমরা গেট। একই নিয়ম, গেটে যখন ব্যক্তি থাকবে তখন আপনার 2+V1 বসবে আমেরিকান ইংলিশে। আরো অনেক নিয়ম আছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। বাংলাদেশে যত প্রশ্ন হয় শতভাগ এগুলোই মেনটেন করে চলে, একেবারে শতভাগ, কিন্তু ব্যতিক্রম আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। তাহলে দেখেন, এদের জন, গটের পরে কি আছে, জন আছে, ব্যক্তি। তো ব্যক্তি থাকলে কি হবে, টু ওয়াশ। হ্যাভ থাকলে কি হয়, বেস ফ্রম। আর গেট থাকলে কি হবে, টু। দেখেন, আবার দেখেন এদের মাই ফ্রেন্ড, তাহলে টু ডু। তারপরে ধরেন হিম, টু এগ্রি। আবার গেটের পরে যদি বস্তু থাকে, দেখেন গেটের পরে যদি বস্তু থাকে, দেন আওয়ার হাউস, তাহলে এটা আবার হ্যাভের সাথে মিল আছে, প্রিন্টেড হয়। এদের থিং থাকলে ভি3 হয়ে যাবে, ভি3। তাহলে এদের যেমন আই এম গোয়িং টু মার্কেট টু গেট মাই ফোন, এদের গেট মাই ফোন ফিক্সড। তারপরে দ্য কার ওয়াশ, অর্থগত পার্থক্য হচ্ছে, এটা আমার জানার এখন দরকার নেই। আর মেকের ক্ষেত্রে সহজ, মেকের ক্ষেত্রে ব্যক্তি থাকুক বস্তু থাকুক সবসময় বেস ফর্ম হবে। সাধারণত বস্তুর ক্ষেত্রে বসে না, ব্যক্তির ক্ষেত্রে বসে। যাই হোক, আপনারা মনে রাখবেন মেকের ক্ষেত্রে থাকলে সবসময় বেস ফর্ম। দেন গিভ, মেকিং হিজ ফলোয়ার, সাইন, মেক মি ডু দ্য ওয়ার্ক। মেক মানে অনেকটা বাধ্য করা, যখন কাউকে আপনি ফোর্স করতেছেন কিছুটা তার ইচ্ছার বিরুদ্ধে, তখন আমরা মেক ব্যবহার করি। আর বাকি দুইটা হলো সফটার, একটু সফটার। জাস্ট একটু পার্থক্যটা করে দিলাম। ওকে, সাম কমনলি কনফিউজড ভার্ব, যেটা থেকে সবচেয়ে বেশি মানে প্রশ্ন আসে। আমি মানে এতগুলো কাট করতে 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 করতে, এটা ছিল প্রায় 200 পেজ, এখানে কাট করতে করতে কত পেজ বানিয়েছি আপনাদের জন্য, 10 পেজ আছে। যাই হোক, তো এটা একটু মনে রাখবেন। রেজ লেখা আছে, রেজ এটা একটা ট্রানজিটিভ ভার্ব। রেজ হলো ট্রানজিটিভ ভার্ব, রেজ ট্রানজিটিভ। হ্যাঁ, রেজ হলো ট্রানজিটিভ, নিচে লেখা আছে। তাহলে রেজ, রেজড, রেজড রেগুলার ভার্ব। আর রাইজ ইনট্রানজিটিভ ভার্ব, রোজ রিজন। এটার উচ্চারণ কিন্তু রাইজেন না, এটার উচ্চারণ কিন্তু রিজন, রিজন। রাইজেন আপনারা আবার বললেন না, রিজন, রিজন। হ্যাঁ, রাইজেন না। ওকে, যাই হোক, দেখেন রেজ হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, অবজেক্ট থাকবে। তাহলে দ্য ক্রেন রেজড দ্য কার, রেজড দ্য কার, দেখেন অবজেক্ট বসছে। যেমন রেজ ইউর হ্যান্ড, আপনাদের একটা অপশন আছে, রেজ ইউর হ্যান্ডস। পরীক্ষায় আসবে
এইভাবে আসবে, রাইজ ইউর হ্যান্ড। রাইজ আপনাদের কনফিউজ করার জন্য, রাইজ ইয়োর হ্যান্ডস। তাহলে এটা তো হবে না, আমরা তো জানি কেন হবে না, সেটাও জানি, কারণ এটা তো ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে তো অবজেক্ট বসবে না, তাহলে এখানে হবে রেইজ, RAISE, RAISE, রেইজ, জাস্ট মনে রাখবেন। এখানে দিয়ে দিচ্ছে রাইজ হলো একটা ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, দ্য সান রাইজেস, এটার পরে কি কোনো অবজেক্ট নাই, এটা কিন্তু অ্যাডভার্ব। দ্য সান রাইজেস, পরীক্ষা দেওয়া থাকবে এখানে রেইজেস, RAISES, হবে না, এখানে দিতে হবে রাইজেস। তেমনই ভাবে সবচেয়ে বেশি পেস লাগে এইটা, লাই। আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি, লাই যখন মিথ্যা কথা বলবে, এটা মাথায় আনা দরকার নাই, লাই যখন মিথ্যা কথা বলবে তখন এটা সিম্পল লাইট, লাইট। এটা আমার মাথায় মনে রাখার দরকার নেই, আপনি মনে রাখবেন এটা ভার্সাস এটা, এটা ইনট্রানজিটিভ ভার্ব। লাই এর পাস্ট টেন্স লে, পাস্ট পার্টিসিপল লেন। এখন বলবেন যে স্যার এ তো জটিলের, কি জটিলের আছে, দেখেন এখানে কিন্তু লে, এটার পাস্ট টেন্স আবার এখানে কিন্তু লে, এই অর্থে এই ভার্ব দ্বারা কিন্তু একটা বেস ফর্ম আছে, এটা কিন্তু ভুলে যায় না। এই জন্য লাইয়ের পাস্ট টেন্স যখন এটা অর্থ হবে শুয়া, কোথাও শুয়া, কোথাও রাখা, এই অর্থে শুয়া বা রাখা অর্থে, তখন এটা হয়ে যাবে লে লেন। আর কোথাও শুয়া রাখা অর্থে এই লে, এটা হলো ট্রানজিটিভ ভার্ব, রেগুলার ভার্ব, তাহলে এটা হয়ে যাবে লেট, লেট। এটা সের সাথে মিল আছে, যেমন স্যাড, স্যাড। তাহলে এখানে আমি অপশন দিয়ে দিয়েছি, লাই হলো ইনট্রানজিটিভ ভার্ব, যেমন এই দেন হি লাইজ অন দা সোফা, পরীক্ষা দিয়ে যাবে হি লেইজ, LAYS, লেইজ, তাহলে হবে না, তাহলে আপনাকে দিতে হবে কি হি লাইজ। আবার দেখেন যে দেন ডোন্ট লে ইউর ক্লোজ, ইউর ক্লোজ, আচ্ছা এটার উচ্চারণ ক্লথ বা ক্লোজ দুইটাই হয়, তাহলে আপনারা বলবেন যে লে ইউর ক্লোজ, তোমার কাপড় চোপড় গুলো রাখো অন দা সোফা, পরীক্ষা দেওয়া থাকবে লাই, তাহলে কিন্তু হবে না। আবার দেখেন দা নার্স লেট দ্য বেবি, লেট দ্য বেবি, আপনারা কিন্তু এখানে পরীক্ষা দেওয়া থাকবে লে দ্য বেবি, পাস্ট টেন্স, কনফিউজ করার জন্য। আমরা তো জানি লাই এর পাস্ট টেন্স লে, এটা ইনট্রানজিটিভ, তাহলে তো হবে না। কি হবে, লে এর পাস্ট পাস্ট টেন্স কি লেট, যেটা ট্রানজিটিভ, তার মানে এটা একটা অবজেক্ট আছে দা বেবি, তাহলে এখানে লে দিলে হবে না, এখানে লেট দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা সো ক্রিটিক্যাল, এখান থেকে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, তো বাদ বাকি গুলো পড়ে নিবেন, দ্যাটস নট মানে ইম্পর্টেন্ট গুলো, জাস্ট আমি একটু ক্রিটিক্যাল গুলো আলোচনা করলাম, এই সাথে এটা শেষ হলো। নেক্সট আমরা আরেকটাতে যাচ্ছি, যেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব। খুবই বিস্তারিত আসলে, এগুলো এত সংক্ষেপে আলোচনা করা সো টাফ। রাইট ফর্ম অফ ভার্ব চলে এসেছি, 16 পেজ। হ্যাঁ, রোল ছিল 200, আমি আপনাদের জন্য হয়তো বা কয়েকটা ইনক্লুড করেছি। কিছু কথা বলে নেওয়া যায়, কারণ আপনারা বলবেন যে স্যার আগের আগের তা তো আপনি ভার্ব পড়েছেন, এটার অনুশীলন কোথায়? হ্যাঁ, এটার অনুশীলন হলো এখানে দেওয়া আছে, প্রায় 110টা বিগত 30 বছরের প্রশ্ন দেওয়া আছে। আপনার কাজ হলো 130টা প্রশ্ন সলভ করা। আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছি না, এটা নেক্সট ক্লাসে পড়বো, যেটা ফিল ইন দ্য গ্যাপস আছে। ফিল ইন দ্য গ্যাপস দুই ধরনের, একটা ওয়ার্ড বেসড, আর একটা হবে আপনার রাইট এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা কিন্তু আজকে পড়তেছি রাইট ফর্মস অফ ভার্ব, দুইটা কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে, এটা কিন্তু একটু মনে রাখবেন। তো তাহলে শুরু করি। তো রাইট ফর্ম অফ ভার্বের যে পেছনে আমি আবারও বলতেছি, এই যে ইফ, আপনারা আঁকায়েন না কেউ, এগুলো করেন না, বাচ্চা কাছে থাকলে একটু দূরে রাখেন বাবুকে। তো যেটা বলছিলাম যে এই এখানে এই শীটটিতে 30 বছরের প্রশ্ন দেওয়া আছে 110টা, আপনারা উত্তর সহ দেওয়া আছে, আপনারা এগুলো ক্র্যাক করবেন। যাই হোক, আমি মূলগুলো আলোচনা করতেছি খুব দ্রুত। প্রথমেই দেখেন এখানে কিছু শব্দ আছে, যদি আমি এটাকে আরেকটু বড় করে নিই আপনাদের দেখার সুবিধাতে, আবার যদি হাইলাইটও দিই, আমি হাইলাইটে ধরেন এটা কালার নিলাম, এটা ডিপ কালার, দেখেন এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো থাকলে এদের পরে ফিউচার টেন্স বসানো যাবে না। when, before, unless, until, in case, as soon as, if, when, এদের পরে কি বসানো যাবে না, ফিউচার ইনডিফিনিট টেন্স বসানো যাবে না। যেমন দেখেন, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব যখন সেখানে পৌঁছাবো। বাংলায় কিন্তু আসে পৌঁছাবো, কিন্তু ইংলিশে উই ক্লজটাতে এই অংশে ফিউচার করা যাবে না। আপনি যদি বলেন আই উইল কল ইউ হোয়েন আই উইল গেট দেয়ার, হোয়েন আই উইল গেট হোম, আমি বাড়িতে পৌঁছার পর তোমাকে ফোন করবো, হবে না। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে এখানে ফিউচার টেন্স হলেও অ্যাজ সুন এজ, হোয়েন, এগুলোর পরে প্রেজেন্ট টেন্স হয়। এই দুইটা প্রশ্নই বিগত বছরে 8-10 বার করে আসা, এই জন্য আমি এটা ইনক্লুড করেছি। হ্যাঁ, 2 নাম্বার, টেন্স আমরা আলোচনা করতেছি না, টেন্স আমরা টেন্সের ক্লাসে আলোচনা করব।
সেই জন্য আমরা ধরে নিলাম যে বেসিক আপনারা কিছু জানেন। দেখেন এই কিছু শব্দ আছে এখানে, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। জাস্ট আমি এটা বলে গেলাম। দেখেন এখানে এট দ্য মোমেন্ট আছে, তারপরে আপনার নাও আছে, কনস্ট্যান্টলি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার কিছু শব্দ আছে, এটা একটু পুরোটা পড়বেন, এগুলো আমি অনেক জায়গা থেকে ইনক্লুড করেছি। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এখানে যা কিছু আছে এদের পরে কি হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা সবচেয়ে মনে রাখবেন এটা, বলবেন যে স্যার এটা কিভাবে হয়েছে, আগে সুপারলেটিভ থাকবে, কি থাকবে, দেন সুপারলেটিভ, দ্য ওয়ার্স্ট পারফরমেন্স। তাহলে এরকম সুপারলেটিভ থাকলে পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন হি ইজ দ্য ওয়ার্স্ট পারসন আই হ্যাভ এভার মেট, তার মতো বাজে লোকের সাথে আমি কখনো দেখিনি। দিস ইজ দ্য মোস্ট ওয়াসাম মুভি আই হ্যাভ এভার সিন, এত সুন্দর মুভি আমি আগে কখনো দেখিনি। তখন এইরকম হয়ে যাবে কি, যখন এই শব্দগুলো থাকবে তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। জাস্ট এটা মনে রাখবেন। কোন শব্দে যদি ইয়েট থাকে, ইয়েট, তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়েট, দেখেন আই হ্যাভেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট, তাহলে ইয়েট থাকলে এটার অর্থ নেগেটিভ। ইয়েট বসে সাধারণত নেগেটিভ বাক্যে, যে আই হ্যাভেন্ট ফিনিশ মাই ব্রেকফাস্ট ইয়েট, আমি এখনো আমার সকালের নাস্তা শেষ করিনি বা খাইনি, সেই অর্থে ইয়েট বসবে। তো আপনারা মনে রাখবেন, ইয়েট যদি কোনো বাক্যে থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে এখানে একটা রুল একটু মনে রাখবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ফর কখন বসবে, সিন্স কখন বসবে, মানে বাংলা বাক্যে দেখবেন যে ধরে বা থেকে থাকবে, ধরে, হ্যাঁ, যেমন 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, আবার থেকে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম কিন্তু অনেক বাক্য আমরা বলি। যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ধরে থেকে যদি থাকে তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি বিস্তারিত যাচ্ছি না, শুধু আজকে এতটুকুই মনে রাখেন, কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে এর ইংলিশ হলো ফর, ইংলিশ হলো ফর। আর থেকে এটার ইংলিশ হবে সিন্স, SINC, সিন্স, থেকে। এখন আপনারা যদি মনে করেন যে স্যার কখন ফর বসবে কখন সিন্স বসবে, এটা তো আমি মনে রাখতে পারি না, অনেক শিক্ষার্থী মনে রাখতে পারে না, মানে এক্সপিরিয়েন্স থেকে বলতে, আপনি এই কোলোকেশন গুলো মুখস্থ করে ফেলবেন। যে 4 + 3 আওয়ার্স, 3 আওয়ার্স মানে এখানে 4 আওয়ার্স থাকতে পারে, 10 আওয়ার্স থাকতে পারে, আশা করি এতটুকু আপনারা ধরে নিতে পারবেন। ফর 2 উইকস, এখানে 5 উইকস থাকতে পারে। ফর এ ফিউ ইয়ার্স, ফর 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স, এরকম থাকতে পারে। আর সিন্স মানে মর্নিং, তাহলে নাইটও তো থাকতে পারে। সিন্স লাস্ট মান্থ, তাহলে লাস্ট ইয়ারও থাকতে পারে। সিন্স এপ্রিল, তাহলে জুলাই থাকতে পারে। সিন্স 1991, দেখেন না গেঞ্জিতে লেখা থাকে সিন্স 1991। তাহলে ফর বসবে এইসব এক্সপ্রেশনের সাথে, সিন্স বসবে এইসব এক্সপ্রেশনের সাথে। তাহলে এগুলো কি কাজ করাবো, চলমান কোনো কাজ করাবো যায়, এগুলো আমরা টেন্স একটু বিস্তারিত পড়বো, ঠিক আছে? জাস্ট আপনাদের আজকে সুবিধার জন্য একটু বলে দেবো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে এগুলো আসে, অনুবাদে, অনুবাদে। তারপরে এখানে কিছু শব্দ আছে, এখানে যা ফ্রেজ আছে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর ধরেন আপনাদের পরীক্ষা হলো, কথার কথা ধরে নিলাম যে জানুয়ারির 28 তারিখ, তাহলে জানুয়ারির 27 তারিখে যা করবে সব পাস্ট টেন্স, মানে একদিন আগে থেকে যা করবে সব পাস্ট টেন্স। তো যদি কোনো ঘটনার বর্ণনা আসে সেটা পাস্ট টেন্সে করবেন। হম। আর 7 নাম্বারটা, এটা কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? আর আমরা জানি যে নো সোনার থাকলে দেন বসে। এখন আপনি বলবেন যে স্যার নো সোনার থাকলে তো হোয়েনও বসে, বিফোরও বসে, আমি কোথাও দেখছি হ্যাঁ বসে, তিনটাই বসে, কিন্তু আমার এতগুলো পণ্ডিতি করার দরকার নাই। এটা হলো যারা ব্যাকরণ টেকরণ লিখবে তারা, গ্রামারিয়ানদের জন্য। আমাদের জন্য মনে রাখবো নো সোনার থাকলে দেন, কিন্তু কথা আছে এই দেন দিলে কিন্তু হবে না, এই দেন অর্থ হলো তারপর, যেটা অধিকাংশ শিক্ষার্থীরা ভুল করে। এখানে বানান হলো THAN, দেন। তাহলে নো সোনার হেড দেন, কার্সলি হেড এর পরে কি বলবে, হয়। হার্ডলি হেড এর পরে হয়নি বসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, হ্যাঁ, এদের পরেও যে কোনো কিছু বসতে পারে। এটা থাকলে দেখেন আমি হেড সহ দিয়ে দিচ্ছি, কেন? এটা প্রথমটা হলো পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। তাহলে হেড সহ দেওয়ার কারণ হলো হেড থাকলে তো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়, তাই না? এই জন্য। তাহলে দেখেন স্কার্সলি হ্যাড আই গন আউট, আমি বাহিরে যেতে না যেতেই হোয়েন ইট স্টার্টেড রেইনিং, বৃষ্টি শুরু হলো। এখানে কিন্তু হোয়েন দেন এর কোনো মিনিং নাই,
এটা জাস্ট যেতে না যেতে, করতে না করতে, এইগুলো করতে আমরা এই টেন্সটা ব্যবহার করি। যখন বাংলা বাক্যে যেতে না যেতে, করতে না করতে থাকবে, তাহলে প্রথমটা হয়ে যাবে মানে পাস্ট পারফেক্ট টেন্স, পরেরটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এটা টেন্সের ব্যবহার, এটা মনে রাখবেন, বা সিকোয়েন্স অফ টেন্সেও আসে। হ্যাঁ, এখানে কিছু শব্দ আছে, এগুলো থাকলে আপনার হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, পারফেক্ট মানে হলো হ্যাভ আসবে, ফিউচার পারফেক্ট উইল হ্যাভ। এখানে যে যে শব্দ আছে আপনারা পড়ে নেবেন, এক্সাম্পল গুলো পড়ে নেবেন। হ্যাঁ, আর 9 নাম্বারটা আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি হয়। হ্যাঁ, প্লিজ। তো আপনারা মনে রাখবেন যে প্রেপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, তাই তো? তাহলে এই যে দেখেন এখানে যত প্রেপোজিশন আছে, ফন্ড অফ, তাহলে টকিং, এটা কিন্তু জেরান্ট। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হলে এটাকে কি আমরা নাম দিব, জেরান্ট। এটা কিন্তু জেরান্ট, পরীক্ষা কিন্তু জেরান্ট থেকে প্রশ্ন আসে খুব। হ্যাঁ, তাহলে আপনারা মনে রাখবেন, আজকে কিন্তু জেরান্টের আমরা দুইটা নিয়ম শিখছি। হ্যাঁ, কিছু ভার্ব আছে, এদের পরে আইএনজি হলে জেরান্ট হয়, আবার প্রেপোজিশনের পরে ভার্ব আসলে কি জেরান্ট হবে। এই দুইটা নিয়ম আজকে মনে রাখবেন। ওকে, তারপরে দেখেন এই যে যে ভার্ব আছে, নিড ভার্ব, রিকোয়ার ভার্ব, ওয়ান্ট, এদের সাবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। কখন? সাবজেক্ট যখন বস্তুবাচক হবে। এটার অর্থ হলো মাই প্যান্টস নিড ওয়াশিং, আমার প্যান্ট গুলোকে ওয়াশ করা দরকার, এই লেটারটিকে সাইন করা দরকার, বাড়িটিকে আবার রিপেন্টিং করা দরকার, এই অর্থে। তাহলে এইসব ভার্বের পরে আইএনজি বসবে। রুল 11 অবশ্যই মনে রাখবেন, ফিল লাইক, খুবই খুবই ইম্পর্টেন্ট এগুলি। একটা রুল, সিঙ্গেল রুল আপনারা স্কিপ করতে পারবেন না, বা মানে করবেন না। ফিল লাইক, ক্যান্ট হেল্প, ইটস নো ইউজ, ইটস নো গুড, হ্যাভ ডিফিকাল্টি, হ্যাভ প্রবলেমস থাকলে আইএনজি বসে। কি বসবে? আইএনজি। দেখেন এই উদাহরণ দেওয়া, ইটস নো ইউজ ফোনিং হিম রাইট নাও, তাকে এখন কল করে লাভ নেই। আই হ্যাড নো ট্রাবল আছে, তাহলে নো ট্রাবল থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, ফাইন্ডিং। তারপরে ক্যান্ট হেল্প লাফিং, আমি না হেসে পারছি না, এদের যে একটা এক্সাম্পল, না হেসে পারছি না, কিন্তু ক্যান্ট হেল্পের পরে ইয়া বসে, কিন্তু ক্যান্ট ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম বসে, ক্যান্ট ভার্ব, ক্যান্ট বাট, বাট প্লাস V1, এটা মনে রাখবেন। যেমন আই ক্যান্ট বাট লাফ, কিন্তু আই কান্ট হেল্প লাফিং। আর ফিল লাইক মানে হলো ইচ্ছা করছে, যেমন আমার একটি আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং অ্যান আইসক্রিম। আমার একটি মুভি দেখতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়াচিং আ মুভি। এভাবে আপনারা স্পোকেনে বলতে পারেন। যাই হোক, 12 নাম্বারটা মনে রাখবেন, মাইন্ড, ফ্যান্সি, কিপ, এই তিনটা ভার্ব থাকলে এদের পরে আইএনজি বসে। যেমন ফ্যান্সি কুইং, এখানে ফ্যান্সি অর্থ হলো ওয়ান, এটা অনেকে শেখায় যে ফ্যান্সি মানে কল্পনা করা, এখানে ফ্যান্সি অর্থ হলো ওয়ান, আজে বাজে না বুঝে এগুলো মিনিং করে। তো এটা মনে রাখবেন। 13 নাম্বার, ভিজি ওয়ার্ড, এই দুইটা অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার আর কি কোনো অ্যাডজেক্টিভ নাই? অনেক আছে, আপনারা পরীক্ষার জন্য এই দুইটাই মনে রাখবেন। তাহলে আই এম বিজি লেকচারিং রাইট নাও, আই এম বিজি টাইপিং রাইট নাও, দ্য ওয়ার্ক ইজ ওয়ার্থ ডুইং, তাহলে ওয়ার্থের পরে কি বসতেছে? আইএনজি বসতেছে, জাস্ট এটা মনে রাখবেন। হাউ বা হোয়াট অ্যাবাউট থাকলে আইএনজি বসে, যেমন হাউ অ্যাবাউট ইটিং, দেন হাউ অ্যাবাউট ইটিং, হোয়াট অ্যাবাউট লিভিং। সহজে মনে রাখবেন, অ্যাবাউট একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনের পরে ভার্ব আসলে কি হয়? আইএনজি হয়। তারপরে কিছু কনজাংশন আছে, এইগুলো রুলটা একটু মনে রাখবেন। আসলে এগুলোকে আমরা প্রেপোজিশন বলবো, পরীক্ষা আসলে এগুলো প্রেপোজিশন হিসেবে দিতে হবে। এবং এখন এটাকে, এদেরকে বলে নন ফাইনাইট ক্লজ। ক্লজের ক্ষেত্রে আমরা আলোচনা করব। ইদানিং মডার্ন গ্রামারে ফেস কিন্তু একটা সিঙ্গেল শব্দ হতে পারে, যেমন আমি যদি বলি রিয়াজ, এটা একটা ফেস। এটা একটা ফেস আধুনিক গ্রামারে, মানে একটা সিঙ্গেল শব্দ ফেস হতে পারে। মানে ক্লজেরও অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ, অনেক চেঞ্জ। যাই হোক, এইসব শব্দের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে আইএনজি হয়ে যাবে। যেমন সিন্স লিভিং, ডাইরেক্ট সিন্স লিভিং, এটা সিম্পল টেন্স। ইউ মাস্ট ওয়্যার প্রোটেক্টিভ গগলস হোয়েন ইউজিং, এটা হোয়েন এর পরে ইউজিং। তাহলে আপনারা একটা বাক্য পড়ছেন না, হোয়াইল ওয়াকিং অন দা রোড, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি বসে। শুধু এটা না, এইগুলো যে কোনোটার পরে ভার্বের সাথে আসলে আইএনজি বসে। এই বাক্যটাকে কিন্তু আমরা কমপ্লেক্স করতে পারি। দেখেন,
ইউ মাস্ট ওয়্যার প্রোটেক্টিভ গগলস হোয়েন ইউ ইউজ। মূল বাক্যটা হলো এরকম, হোয়েন ইউ ইউজ। তাহলে হোয়েন ইউ ইউজ কে স্ট্যান্ডার্ড বাক্যে তুলে দেওয়া হয়, যেহেতু সাবজেক্ট একটাই আছে, এটা তুলে দিলে ভার্বের সাথে আইএনজি বানিয়ে দিয়েছি। এটা হলো সেন্টেন্স মেকিং। আচ্ছা, যাই হোক, 17 নম্বরটা আপনারা একটু পড়ে নিবেন। 17 নম্বরটা কি, কিছু না, ভাট ফর অর্থ হলো ছাড়া। ভাট ফর শব্দের অর্থ হলো ছাড়া। হ্যাঁ, এটা থাকলে উড হ্যাভ বসে, উড হ্যাভ, এবং V3 বসে। এটা হলো থার্ড কন্ডিশনালের সাথে মিল আসে। যেমন বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া, উই উড হ্যাভ বিন ইন ট্রাবল, আমরা সমস্যায় থাকতাম। তাহলে কি বলবে, উড হ্যাভ, আর বার্বের V3। তাহলে বাট ফর দ্য রেন, বৃষ্টিটি না হলে, উই উড হ্যাভ বিন গন হাইকিং, আমরা হাইকিং এ যেতাম। এদের উড হ্যাভ প্লাস ভার্বের কি V3 হচ্ছে V3, এদের উড হ্যাভ ভার্বের কি হচ্ছে V3, এটা পেসিভে করা, এই জন্য বিন আসছে। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন। তারপরে এই 19 নম্বরটা একটু মনে রাখবেন, 19 আর 18 একই। এখন বলবেন যে স্যার আই স অবজেক্ট বসাইছেন, ডু বসাইছেন, আবার আই স অবজেক্ট বসাইছেন, আইএনজি বসাইছেন, এটা আসলে পার্থক্য কি? এটার পার্থক্য বিস্তর। আমি শুধু এটা দিব যে পরীক্ষা আসলে আপনারা আইএনজি দিয়ে আসবেন, পরীক্ষা আসলে আইএনজিটা দিয়ে আসবেন। হ্যাঁ, জাস্ট একটু খেয়াল করি, এটার অর্থ হলো যে এটা কমপ্লিটেড বাক্য, আর এটার যখন কন্টিনিউয়াসে করি এটা হলো ইনকমপ্লিট বাক্য। এটা কোথায় পাবেন বিস্তারিত? এটা পাবেন অক্সফোর্ড ইংলিশ প্র্যাকটিস, জন স্টুডেন্ট বই আছে, অথবা আছে অ্যান ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার ইন নিউজ, রেমন মার্ফি, এগুলো বিস্তারিত পেয়ে যাবেন দুইটা থেকেই। হ্যাঁ, এখন এই চকটা মনে রাখবেন, কয়েকদিন আগে ব্যাংকের সিনিয়র অফিসার হইলো না, সিনিয়র অফিসার এটা আসছে। হ্যাঁ, তো এটা টোটাল ইংলিশে প্রায় 50+ এই ধরনের এক্সপ্রেশন আছে। হ্যাঁ, দেখেন কি দেখতে পাচ্ছেন, পাচ্ছি আমরা স্ক্রিনে 2। তাহলে কি বলছি, এইগুলো এক্সপ্রেশন থাকলে এদের পরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। কি হবে, আইএনজি। এখন প্রশ্ন করবেন যে স্যার টুর পরে তো ভার্বের সাথে বেস ফর্ম বসে, টু কে আধুনিক গ্রামারে, এত আলোচনা আসলে, আচ্ছা তাও করি। টু কে আধুনিক গ্রামারে বলে পার্টিকল। পার্টিকল, এই পার্টিকল দুই প্রকার। টু যখন ইনফিনিটিভ হিসাবে বসবে তখন এটার পরে বি ওয়ান বসে, আর টু যখন প্রেপোজিশন হিসাবে বসবে তখন এটার সাথে আইএনজি বসে, এটার পরে আইএনজি বলবে। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম সমস্ত আইএনজি মানে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন কখন প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হবে, এটাও রিপ্লেসমেন্ট প্রসেস আছে, এটা আমার জানা দরকার নেই। আপনি এই কয়েকটা এক্সপ্রেশন মনে রাখবেন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, আগে আলোচনা করছি, বিউজ টু, প্রেফার টু। হ্যাঁ, তারপরে হলো আপনার উইথ এ ভিউ টু, উইথ এন আই টু, লুক ফরওয়ার্ড টু। আপনি এই পাঁচটা আপনারা ফর গড সেক মনে রাখবেন, এদের পরে আইএনজি বসে। আমি এখানে এক্সাম্পল সহ দিয়ে দিচ্ছি, লুক ফরওয়ার্ড টু আইএনজি, তারপরে উইল গেট ডাউন, এটা সিনিয়র অফিসারে আসছে, সিনিয়র অফিসারে। এটা কিন্তু আমি সিনিয়র অফিসারে আসার পরে add করি নাই, এগুলো ছিল আগে। হ্যাঁ, তারপরে রুল 21 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিছু ভার্ব আছে যে এর পরে প্রেপোজিশন লাগানো যাবে না। 41 বিসিএস এ বা 38 বিসিএস একটা প্রশ্ন এসেছিল যে আই এন্টার্ড ইনটু দ্য রুম, এন্টার্ড ইনটু দ্য রুম। তো আমার হলের সব বন্ধুরা এটা ভুল দিয়ে আসছে, এন্টার্ড ইনটু দ্য রুম, কারণ তারা অ্যাডভান্সে বা এরকম বই পড়ছে, এন্টারের পরে ইনটু বসে। হ্যাঁ, এন্টার্ড ইনটু দ্য রুম, ইনটু একসাথে, এন্টার্ড ইনটু। তো আমি কিন্তু দিলাম আই এন্টার্ড দ্য রুম। আয়শা আমার সাথে এমন কথাবার্তা যে তোর ঠাকুর, কিন্তু আমি তো কনফিডেন্ট ছিলাম যে আমারটা হয়েছে, তোদেরটা হয় নাই। পুরো হলে প্রায় 300-400 পোলাপান আমার বিরুদ্ধে ছিল। যাই হোক, তো এই ভার্বগুলো একটু মনে রাখবেন যে ডিসকাস, ডিসক্রাইব, এখানে লেখা আছে এদের পরে প্রেপোজিশন বসবে না। যেমন ডিসকাসের পরে আমরা অ্যাবাউট বসাই দিই আবেগে, আবেগ কাজ করলে হবে না, বিবেক বসাতে হবে, কোনো প্রেপোজিশন বসানো যাবে না। রিকোয়েস্টেড কোনো ব্যাপার তো বসা যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন স্যার এন্টারের পরে কিন্তু বসে না, বসে, সেটা ভিন্ন ক্ষেত্রে, আমরা প্রেপোজিশন পড়লে জানবো। হ্যাঁ, তারপরে বলতেছি যে কোনো আলোচনায় প্রবেশ করলে, ডিসকাশনে প্রবেশ করলে তখন এন্টার ইনটু বসে। যেমন উই আর এন্টারিং ইনটু এন এগ্রিমেন্ট, ইনটু আ ডিসকাশন, তখন বসে। তবে রুমে প্রবেশ করার ক্ষেত্রে ইনটু বসবে না। ওকে, লেফট থাকলে আপনারা এই বাক্যটা মনে রাখার দরকার নাই, আপনারা শুধু এটাও মনে রাখার দরকার নেই, এটা খুব জটিল হয়ে যায়, খুব ডিপ। আপনারা এটা মনে রাখবেন, লেস্টের পরে কি বসবে, শুড বসবে। লেস্ট থাকলে শুড বসবে, এটার বাংলা অর্থ ধরে নেবেন, পাচ্ছে না। আমি এখানে লিখে দিচ্ছি তা না হলে, তা না হলে, হ্যাঁ, তা না হলে।
মানে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি ট্রেনটি মিস করবে। শুডের কোনো অর্থ নাই, শুডের কোনো অর্থ নাই, এটাকে সাবজাংটিভ বলে, হ্যাঁ, প্রেজেন্ট সাবজেক্ট। এতগুলো জানা দরকার নেই, যাই হোক। এখানে কন্ডিশনাল নাম্বার 1 আছে, কন্ডিশনাল নাম্বার 2 আছে, কন্ডিশনাল নাম্বার 3 আছে, এটার আপনারা একটু পড়ে নিবেন। আই উইশ থাকলে পাস্ট টেন্স হয়, এটা একটু পড়বেন। আর বি ভার্ব থাকলে এটা ওয়ার হয়ে যাবে, আই ওয়াজ না, এখানে হয়ে যাবে ওয়ার। এটা মনে রাখবেন, এটা কি বলে, পাস্ট সাবজাংটিভ, ওয়ার। এক্সাম্পল গুলো মনে রাখবেন। আবার ইফ অনলি থাকলে কি হবে, পাস্ট টেন্স। তাহলে আই উইশ, ইফ অনলি, এগুলো থাকলে হবে পাস্ট টেন্স। যেমন ইফ অনলি আই ওয়ার এ বার্ড, ইস আমি যদি পাখি হতাম। ইফ অনলি আই ওয়ার দেয়ার, আমি যদি সেখানে থাকতাম। আই উইশ আই ওয়ার দেয়ার, জাস্ট এগুলো মনে রাখবেন, হ্যাঁ। এগুলো একটু পড়ে নিবেন, সবগুলো এখানে আমি দিয়ে দিয়েছি, 27টা রুল। আর বাদ বাকি গুলো আমরা প্র্যাকটিসে পেয়ে যাব, হ্যাঁ। এখানে এদের প্র্যাকটিস দেওয়া আছে পুরো 110টা প্র্যাকটিস দেওয়া হয়েছে, একেবারে একুরেট আনসার, 100% একুরেট আনসার। আমরা শুধু 3-4টা প্রশ্ন র্যান্ডম প্র্যাকটিস করবো, আপনাদের কতটুকু বুঝেছেন সেটা দেখার জন্য। প্রথমটা আমি নিব না, এটাই। 12 নম্বরটা কেউ বলেন, কেউ আমাকে একদম উত্তর দেন, 12 নম্বরটা। सर बाय नंबर 3 नंबर है। আহ 3 নাম্বার হয় নাই, আরো কি উত্তর দেন? জি স্যার। আই হ্যাভ নোন। কেন ডি নাম্বারটা কেন? স্যার এটা হলো গিয়ে ইসে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যেহেতু এই যে ফর 5 ইয়ার্স আছে। হুম, আর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা সাধারণত সাবজেক্ট প্লাস। আপনারা একটু 10 সেকেন্ড ওয়েট করেন প্লিজ, হ্যাঁ, একটু 10 সেকেন্ড। ওকে, কেউ একটু ব্যাখ্যা করেন তো এটা কেন ডি হবে, একটু প্লিজ। স্যার আমি বলছিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আজকে আমরা শুরু থেকে যেভাবে জেনে আসছি যে কোনো একটা ঘটনা হলো গিয়ে আহ, হইতে থেকে বা এরকম কিছু যদি বুঝিয়ে থাকে, সেটা হলো গিয়ে যদি আহ, নির্দিষ্ট কোনো সময়ে শুরু হয় এবং সেটা অলরেডি শেষ হয়ে গেছে, সেটা হতে পারে ফর 3 মান্থস রাইট। আর ফর 5 ইয়ার্স, তাহলে সেই কিন্তু ক্ষেত্রে হলো কি কিন্তু এটা কিন্তু প্রেজেন্ট কথা পারফেক্ট। হলো, হ্যাঁ আপনারা ঠিক আছে, কিন্তু কথা হলো আমরা তো বলেছিলাম যে ফর বা সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, এবং এটাই হয়, কিন্তু এখানে হলো না কেন? স্যার এখানে নো থাকার কারণে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়নি। নো থাকলে ইয়েস, হচ্ছে কারণ নো হলো একটা স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা যায় না। আপনারা স্টেট ভার্ব পড়িয়েছিলাম, স্টেট ভার্ব মানে লিঙ্কিং ভার্ব, এটা মনে রাখবেন, আরো আছে। তো হ্যাভ, এটা কিন্তু বিসিএস এ আসা প্রশ্ন, এবং 99% 99 ভুল করেছে, বিসিএস এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভুল করেছে, কারণ না জানার কারণে। কারণ ওরা জানতেছে যে ইট হ্যাজ বিন রেনিং ফর 3 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেনিং, তাহলে ফর আছে, তাহলে তো ইট হ্যাজ বিন রেনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু হ্যাভ যে একটা স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব যে কন্টিনিউয়াস টেন্সে হয় না, এটা না জানার কারণে ভুল হয়েছে, হ্যাঁ। তবে এখানে এটা হ্যাভ নো। ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্র্যাকটিসে যাচ্ছি। উম, এগুলো আমরা পারবো। 22 নম্বরটা কি বলে, 22 নম্বরটা, 22। এটা একটু কঠিন প্রশ্ন, আমি একটু ব্যাখ্যা করে দিই। এটা খুবই কঠিন প্রশ্ন, এটা নন ফাইনাইটের সাথে জড়িত, অর্থাৎ পার্টিসিপলের সাথে জড়িত, হ্যাঁ।
ওই যে অনেক সময় অনেকে পণ্ডিতি করে বলে ড্যাংলিং মডিফায়ার, এগুলো অনেক ধরনের মডিফায়ার আছে, যাই হোক সেখানে আমরা আলোচনা যাচ্ছি না। হ্যাঁ, স্কুল ইন্ডিয়ান বাংলাদেশে শুধু আলোচনা করে ড্যাংলিং মডিফায়ার, এটাই শুধু জানে। যাই হোক, এভরি ওয়ান, আর এখানে সাবজেক্ট উই এক না, সাবজেক্ট ভিন্ন। যখন সাবজেক্ট ভিন্ন থাকে তখন নন ফাইনাইট করলে আপনার অবজেক্ট থাকে, অবজেক্টকে বাদ দেওয়া যায় না। তাহলে এভরি ওয়ান হ্যাড লেফট দ্য রুম দিলে হবে না, কারণ এটা তো টেন্স বোঝাচ্ছে, এটাও টেন্স বোঝাচ্ছে, এটাও টেন্স বোঝাচ্ছে, আর এটা তো প্রেজেন্ট টেন্স হবে না। এটা আমরা একটা ফ্রেজ বানাতে হবে, কমা দিতে হবে, এটা ফ্রেজ। এভরিওয়ান হ্যাভিং লেফট দ্য রুম উই লকড দ্য রুম। সবাই রুম থেকে যাওয়ার পরে, পরে এতেলে আমরা রুমটা বন্ধ করেছিলাম। এটা হলো নন ফাইনাইট হওয়ার কারণে। যদি না বুঝেন আমরা নন ফাইনাইটে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, কিছু প্রশ্ন আছে এখানে খুব কঠিন, আপনার হয়তো অনেকে বুঝতে প্রথম সমস্যা হতে পারে। এই একই নিয়ম 28 দেন। ইট ওয়াজ রেডি না, ইট একটা সাবজেক্ট এখানে, আবার উই ভিন্ন সাবজেক্ট। ভিন্ন সাবজেক্ট থাকলে কি হয়, এখানে নন ফাইনাইট বসবে, অর্থাৎ ওয়াজ হবে না। তাহলে এখানে হেভিং তো হচ্ছে না, কারণ এখানে হবে ইট বিং এ হট ডে, দিনটি গৌরব হওয়ার কারণে। আর মূল বাক্য হলো এইভাবে, এস ইট ওয়াজ এ হট ডে, এস ইট ওয়াজ এ হট ডে। দেখেন, এই প্রশ্নগুলো যদি আমরা সলভ করতে যাই আমাদের 3টা সেশন দরকার, একেবারে ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর জন্য, একেবারে ভেঙ্গে ভেঙ্গে। এতে কি হতো, আপনাদের অনেক ফাউন্ডেশন ক্লিয়ার হতো। কিন্তু এত শর্ট সময় এদের, এজ ইট ওয়াজ এ হট ডে উই রিমেইনড ইন দ্য টেন্ট। যেহেতু দিনটা গরম ছিল আমরা টেন্টে ছিলাম। তাহলে এটাকে নন ফাইনাইট করলে হবে এসটা কাটা, তাহলে ইট। তাহলে ওয়াজটাকে আমরা, ওয়াজের মূল ভার্ব কি, বি, বিটা হয়ে যাবে বিং। হ্যাঁ, এটা জাস্ট আপনারা মনে রাখবেন। তারপরে যদি আর একটা বা দুইটা প্রশ্নতে আমরা যাব। 37টাকে উত্তর দেন, 37। 37, 37। রাইটিং হবে। হ্যাঁ, কারণ ফিনিশ কিছু ভার্ব বলেছিলাম না আমরা, জেরান ভার্ব, এর মাঝে ফিনিশ একটা, তাহলে ফিনিশ থাকলে ডি হয়। থ্যাংক ইউ। তারপরে ধরেন আমরা যদি আরো আরো যাই, 47, এটা কেউ বলেন, কতক্ষণ আগে আমরা বলেছিলাম। বি। হ্যাঁ, বি। আই উইশ দ্যাট ইট ওয়ার ট্রু। এটা যদি সত্যি হতো, অসম্ভব অর্থে এটা ওয়ার বসবে। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে ধরেন আরো যদি যাই, 60 নাম্বার থেকে বলেন তো, কতক্ষণ আগে আমরা প্র্যাকটিস করেছি। ষাট নাম্বার, বাট ফর থাকলে উড হ্যাভ বসে, উড হ্যাভ এর পরে কি ভার্বের বি3, তাহলে এটা ডি। হ্যাঁ, 62 নাম্বারটা আপনাদের পক্ষে কেউ একজন বলেন, 62 নাম্বারটা, 62 নাম্বার। স্যার ব্রডকাস্ট। আহ না, ব্রডকাস্ট এ দিলে তো হবে না, কারণ এটা তো সিঙ্গুলার, দ্য নিউজটা তো সিঙ্গুলার। সি স্যার। হ্যাঁ, রাইট। নিউজ তো নিজে নিজে ব্রডকাস্ট হয় না, কারো দ্বারা হয়, তাহলে দ্য নিউজ ইজ ব্রডকাস্ট। আর বলছিলাম যে ব্রডকাস্টের পাস্ট পার্টিসিপল, মানে পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল একই, তাহলে ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট। বলতেছে এই নিউজটা বিবিসির দ্বারা প্রতিদিন 3বার প্রচারিত হয়, এটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে দ্য নিউজ ইজ ব্রডকাস্ট বাই দ্য বিবিসি সেভারাল টাইমস এ ডে। হ্যাঁ, এরকম। আর পাস্ট টেন্স হলে ওয়াজ ব্রডকাস্ট দিতে হতো, তাহলে এখানে তো ওয়াজ নেই, তাহলে এটা সি। রাইট, থ্যাংক ইউ। আবার যেহেতু বাই আছে, দেখেন এখানে কিন্তু বাই আছে। হ্যাঁ, 65 নাম্বারটা বলে আমরা শেষ করে দিব। এটা উত্তর দেন, এটা পারলে আপনাদেরকে স্বাগতম। প্রাইমারিতে আপনারা এই লেকচার থেকে অন্তত 1 নাম্বার কমন পাবেন। 65। দাও। I am Yes, sir. used Yes, to sir. drinking coffee in the morning, but I used to হ্যাঁ, Drink. রাইট, ধন্যবাদ। এখন তো drinking। রাইট, বি ইউজ টু আছে, তাহলে আইএনজি, আর এখানে বি, মানে এটার আগে বি নেই, তাহলে বেস ফ্রম, তাহলে উত্তর হবে 1। ধন্যবাদ সকলকে। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন থাকলে হালকা করতে পারেন 1-2 মিনিটে বা 2-3 মিনিটে, কোন প্রশ্ন থাকলে। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা,
না থাকলে তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আপনারা এগুলো পড়বেন, বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন, এগুলো থেকে কমন আসবে। ইংরেজির জন্য এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, কারণ আমি যেগুলো দিয়ে দিচ্ছি এর বাইরে পড়ার দরকার নেই। তাহলে আবারও নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে, ততদিন আমার জন্য দোয়া রাখবেন। আপনারা ভালো থাকবেন। আসসালাম।